সো এইখানে একটা কনসেপ্ট আপনারা আই হোপ আপনারা জানেন অনেকেই, তারপর আবার একটু শেয়ার করে রাখছি। ট্যাম, স্যাম অ্যান্ড সম, অর্থাৎ মার্কেটিং এ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে টোটাল মার্কেট, টোটাল অ্যাড্রেসেবল মার্কেটকে বলা হয় ট্যাম, অর্থাৎ টোটাল মার্কেট ফর ইউর প্রোডাক্ট। একটা প্রোডাক্টের জন্য টোটাল মার্কেট সাইজ, হাইয়েস্ট মার্কেট সাইজ কত। যেমন ধরেন আপনি মোবাইল ফোন নিয়ে যদি বিজনেস করেন, মানে মোবাইল ম্যানুফ্যাকচারিং আপনি যদি কোম্পানি হন, তাহলে একটা মোবাইল মার্কেট বাংলাদেশে 12,000 কোটি টাকার। এই 12,000 কোটি টাকার পুরো মার্কেটটা হচ্ছে মোবাইলের মার্কেট সাইজ। এখন স্যাম কোনটা? সার্ভিসেবল অ্যাভেলেবল মার্কেট, পোর্শন অফ দ্য মার্কেট ইউ ক্যান অ্যাকোয়ার বেসড অন ইউর বিজনেস মডেল ইউর টার্গেট। অর্থাৎ এই 12,000 কোটি টাকার মার্কেটের কতটুকু আসলে আপনার টার্গেটে আছে, কতটুকু আপনি অ্যাচিভ করতে চান, দিস ইজ কল স্যাম, সার্ভিসেবল অ্যাভেলেবল, যে এতটুকু আমি সার্ভ করতে পারবো, এর বাইরে আসলে আমি অতটুকু পারবো না, দিস ইজ স্যাম। আরেকটা হচ্ছে সম, সার্ভিসেবল অবটেনেবল মার্কেট, অর্থাৎ পার্সেন্টেজ অফ স্যাম ইউ ক্যান রিয়েলিস্টিক্যালি ক্যাপচার। একটা হচ্ছে আমার টার্গেট, আমি ঘন্টায় 10 কিলোমিটার বেগে, 100 কিলোমিটার বেগে যেতে চাই, দিস ইজ স্যাম টার্গেট। আর এর মধ্যে আমি আসলে রিয়েলিস্টিক্যালি প্র্যাকটিক্যালি দৌড় দিয়ে আমি অর্জন করছি 80 কিলোমিটার, দিস ইজ কল স্যাম। এখন এটার ক্ষেত্রে যেটা, যে আপনারা যেই প্রোডাক্ট অর সার্ভিস নিয়ে কাজ করছেন, আপনি একটু সামহাও এটার ডেটা কালেকশন, একটু রিসার্চ ফার্মের সাথে যোগাযোগ, পরিসংখ্যান ব্যুরো আছে, বিভিন্ন ধরনের ম্যাগাজিন আছে, পত্রপত্রিকা আছে, বিভিন্ন রিপোর্ট থেকে আপনি একটু খোঁজার চেষ্টা করবেন যে আপনার যে প্রোডাক্ট এবং সার্ভিস, এটার ট্যামটা কত, আপনার কতটুকু স্যাম, এর ট্যাম যতটুকু, এর কতটুকু আপনি আসলে ভাবছেন যে আপনার দ্বারা অ্যাচিভ করা সম্ভব। আরেকটা হলো সম, সার্ভিসেবল অবটেনেবল, যে না এইটুক আমার রিয়েলিস্টিক্যালি অ্যাচিভ করা সম্ভব। সে ফর বাংলাদেশে ধরেন কনজিউমার গুডসের মার্কেট হলো 17,000 কোটি টাকার। এখন এই 17,000 কোটি টাকা তো মানে সবার পক্ষে পসিবল না, আর একটা ব্র্যান্ড ক্যাপচারও করতে পারবে না, তাহলে এর মধ্যে কতটুকু। সো এই জায়গাটা ধরে, যেমন আমাদের ওয়াশিং পাউডার বা ডিটারজেন্ট পাউডারের মার্কেট হচ্ছে 1800 কোটি টাকার। এই 1800 কোটি টাকার মধ্যে ধরেন ফার্স্ট ওয়াশের টার্গেট হচ্ছে, স্যাম হচ্ছে 500 কোটি টাকা, তাদের সম রিয়েলিস্টিক্যালি তারা অ্যাচিভ করছে 150 কোটি টাকা। সো ট্যাম হচ্ছে 1800 কোটি টাকা, স্যাম হচ্ছে ফার্স্ট ওয়াশের 500 কোটি টাকা, সম হচ্ছে ফার্স্ট ওয়াশের 150 কোটি টাকা, তারা এইটুকু অ্যাচিভ করতেছে। এখন তারা আসলে গ্রোথটা কোথায় আনবে? গ্রোথটা আনবে তাদের এই 150 থেকে কিভাবে জিনিসটাকে বাড়ানো যায়। এই 150 থেকে বাড়ানোর জন্য আমরা এই যে এতক্ষণ যেই 11টা স্ট্র্যাটেজি কথা বললাম, তারা দেখবে যে কোন স্ট্র্যাটেজিটা আমাদের এখনো ইউজ হইতেছে না, কোন স্ট্র্যাটেজিতে আমাদের আরেকটু জোর দিলে এই 150 থেকে 200-তে যেতে পারবো, 200 থেকে 300-তে যেতে পারবো। তো এইটা নর্মালি আসলে রিসার্চ ফার্মগুলো করে, বাংলাদেশে যেমন নিয়েলসন করে, কান্তার করে, আবার বিভিন্ন আর্টিকেল পত্রপত্রিকা ঘেটে আসলে কালেকশন করা লাগে। সো আমার কাছে আসলে এক্স্যাক্ট এরকম কোনো তালিকা নাই যে আপনি বলবেন স্যার আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমারটা কত। এটা করার জন্য আসলে ওভারঅল একটা মানে রিসার্চ করা লাগে, এটা নর্মালি রিসার্চ ফার্মরা করে। বাট আমরা যেটা করি, একটা অ্যাজাম্পশন করি যে একটা মার্কেটে মোটামুটি 100 জনের 20 জন লোক এই দামি ফোন ইউজ করে, তাহলে 20 জন করে অ্যাভারেজ 20% লোক যদি স্মার্টফোন এতজন ইউজ করে, এর মধ্যে 20% যদি হাই ভ্যালু ইউজ করে, তাহলে এটার মার্কেট সাইজ আনুমানিক এরকম একটা আনুমানিকের উপরে আমরা মূলত এই কাজগুলো প্ল্যান করি, যে টোটাল এতটুকু মার্কেট সাইজ আছে, এর মধ্যে আমাদের পক্ষে এতটুকু অ্যাচিভেবল, এবং বাকিটা আমাদের এই মুহূর্তে রিয়েলিস্টিকলি আমরা আসলে অ্যাচিভ করছি। এবার যেই আব্রাহাম, আপনারা জানেন যে ওনাকে বলা হয় যে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পেইড মার্কেটিং এক্সপার্ট, এবং আমাদের ব্রেভ কোর্সে যারা জয়েন করে তাদেরকে ওনার যেই একটা ম্যাটেরিয়াল, আমরা আমার যে সিক্রেট ভোল্টে আমরা ওনার অনেকগুলো প্রায় $1,500 ম্যাটেরিয়াল আমরা ওনার থেকে শেয়ার করি। তো উনি যেটা বলেছেন, দ্য অনলি 3 ওয়েজ টু গ্রো, ম্যাক্সিমাইজ অ্যান্ড মাল্টিপ্লাই ইউর বিজনেস। 3টা ওয়েতে আপনি আপনার বিজনেসকে গ্রো, ম্যাক্সিমাইজ এবং মাল্টিপ্লাই করতে পারেন। অনলি 3টা ওয়ে। নাম্বার 1, ইনক্রিজ দ্য নাম্বার অফ কাস্টমার, কাস্টমারের সংখ্যা বাড়ানো। এটা আমরা সবাই জানি যে বিজনেস গ্রোথের একটা বেস্ট ওয়ে হচ্ছে অনেক কাস্টমার। আমাদের এইখানে এখন যে কজন ক্লাস করতেছে, এইটার জায়গায় যদি আরো 10 গুণ মানুষ ক্লাস করতো, তাহলে অটোমেটিক্যালি আমি বোঝা যেত যে আমার বিজনেস গ্রোথ হলো। এটা একটা ওয়ে, যে ইনক্রিজ দ্য নাম্বার অফ কাস্টমার। নাম্বার 2 হচ্ছে ইনক্রিজ দ্য অ্যাভারেজ ট্রানজ্যাকশন ভ্যালু পার ক্লায়েন্ট। খুবই ইম্পর্টেন্ট।
অর্থাৎ নাম্বার অফ কাস্টমার আমার বাড়তেছে, তার মানে এটা তো একটা ওয়েতে গ্রো হচ্ছে। আর আমি যদি পাশাপাশি অ্যাভারেজ ট্রানজ্যাকশন ভ্যালু বাড়াইতে পারি, অর্থাৎ যতজন ক্লায়েন্ট আমার আছে তার অ্যাভারেজ আমার কাছে 5,000 টাকা খরচ করে, আমি যদি এই 5,000-এ 6,000-এ নিতে পারি, তার মানে তো আমার কিন্তু গ্রোথটা বেড়ে গেল। অ্যান্ড নাম্বার 3 উনি যেটা বলছে, ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি অফ পারচেজ, অর্থাৎ একটা কাস্টমার বছরে আমার কাছ থেকে 5,000 টাকা কেনাকাটা করে, তাহলে আমি যদি তাকে বছরে 2বার করাইতে পারি, তাহলে 5 10,000 হয়ে গেল, তার মানে আমার কিন্তু গ্রোথ ডাবল হচ্ছে। সো এই যে টোটাল জিনিসটা আমরা একটা গ্রাফ বা একটু ম্যাথের আকারে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এবং দেখার আগে আমরা যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে, মোস্ট পিপল ডোন্ট রিয়েলাইজ দ্য কস্ট অফ অ্যাকুয়ারিং এ কাস্টমার ইজ সাবস্টান্সিয়াল, while the cost of selling them more or selling them more often is significantly less. এই কথার মূল অর্থ হচ্ছে নতুন কাস্টমার খোঁজা বেশিরভাগ ক্ষেত্রেই কস্টলি, পুরনো কাস্টমারের কাছে বিক্রি করা সহজ, তাদের ফ্রিকোয়েন্সি বাড়ানো এবং তাদের কাছে তাদের বাস্কেট সাইজ বা ভ্যালু অ্যাড করাটা সহজ। সো আমরা এই গ্রোথের জায়গা থেকে অপটিমাইজেশন 3 ওয়েজ টু গ্রোথ ইউর বিজনেস, আমরা যদি দেখি নাম্বার অফ কাস্টমার, প্রথম যে গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার অফ কাস্টমার আমরা ধরেছি 1000, অ্যাভারেজ ট্রানজ্যাকশন ভ্যালু পার ক্লায়েন্ট আমরা ধরে নিলাম 100 টাকা। দ্য ফ্রিকোয়েন্সি অফ পারচেস, আমরা কিন্তু যে আব্রাহামের যেই বিজনেস গ্রোথের 3টা ল বলেছে ওইটাকে ধরে করছি। তাহলে উনি প্রথম কি বলেছে, ইনক্রিজ দ্য নাম্বার অফ কাস্টমার, তাহলে 1000 আমার কাস্টমার আছে, অ্যাভারেজ ট্রানজ্যাকশন ভ্যালু পার ক্লায়েন্ট, অর্থাৎ পার কাস্টমার বা ক্লায়েন্ট আমার কাছ থেকে 100 টাকার করে কিনে। অ্যান্ড কি হচ্ছে, দ্য ফ্রিকোয়েন্সি অফ পারচেস, তারা 2বার করে কিনে মাসে, তাহলে আমার টোটাল সেল হইতেছে কত, $2,00,000, 1000 গুণন 100 গুণন 2, তার মানে $2,00,000। পারফেক্ট। দেন এবার যদি আমরা গ্রোথ আনতে চাই, তাহলে আমরা গ্রোথ এতদিন চিন্তা করতাম শুধু নতুন কাস্টমার বাড়াবো না, এখন আমরা 3টা ওয়েতেই গ্রোথ করব। তাহলে আমরা 10% যদি কাস্টমার বাড়াই পরের মাসে আমার মার্কেটিং অ্যাপ্রোচ দিয়ে, তাহলে পরের মাসে আমার 1000-এর জায়গায় কাস্টমার হইতেছে কত, 1100। তাহলে 1100 কাস্টমার আর হচ্ছে এভারেজ ট্রানজ্যাকশন ভ্যালু যদি আমি 10% বাড়াই, তাহলে অ্যাভারেজ কিনতেছে তারা 110 টাকা করে, আর আগে কিন্তু তারা 2বার, এখন 10% বাড়ানোর পরে 2.2 টাইমস কিনতেছে তারা। তাহলে দেখেন জাস্ট 3টা জায়গাতে 10% করে বাড়ানোর কারণে আমার ওভারঅল গ্রোথ হচ্ছে কিন্তু 33%। তার মানে আগে সেল হইতো আমার মাত্র $2,00,000 বা 2,00,000 টাকা, এখন এটা সেল হচ্ছে 2,66,000 টাকা, তার মানে 33% ইনক্রিজ করতেছে। অ্যান্ড থার্ড যে ক্যালকুলেশনটা দিয়েছে ওইখানে খেয়াল করে দেখেন, আমরা এখানে ধরেছি যে 33% যদি আমরা নিউ ক্লায়েন্ট ইনক্লুড করি, 33%, তার মানে আমার ক্লায়েন্ট ইনক্রিজ যদি 33% করি তাহলে এটা 1333 হচ্ছে। আর যদি 25% পার ক্লায়েন্ট ট্রানজ্যাকশন ভ্যালু বাড়াই, তাহলে এটা হইতেছে 125 টাকা। আর ফ্রিকোয়েন্সি যদি আমি 50% বাড়াই প্রথমটার চেয়ে, আগে মাসে 2বার কিনতো, তা আগে যদি আমি মাসে 3বার কিনে নিতে পারি, তাহলে আপনি লাস্টেরটা খেয়াল করে দেখেন, দিস ইজ কল্ড এক্সপোনেনশিয়াল গ্রোথ। এখানে টোটাল সেলস হচ্ছে কত, $4,99,000, মানে $5,00,000 বা 5,00,000 টাকা। তার মানে প্রথম সেলস হইতেছিল 2,00,000, ওইটাতে আমি 33, 25, 50 বাড়ানোর কারণে এই 3টা কম্পোনেন্টে যখন আপনি বাড়াইতে পারবেন, আপনার সেলস গ্রোথ হচ্ছে 250%। দিস ইজ কল্ড এক্সপোনেনশিয়াল গ্রোথ, যে আপনি সব জায়গায় গ্রোথ আনলে আপনার বিজনেসটা এত বিগার লেভেলে আসলে স্কেল আপ বা গ্রোথ করা সম্ভব। সো লুক হোয়াট হ্যাপেন নাও, দ্য রেজাল্টস আর এক্সপোনেনশিয়াল। তার মানে আমরা এই 3টে স্টেজেই, যে আমরা নতুন কাস্টমার বাড়াবো, অ্যাভারেজ ট্রানজ্যাকশন ভ্যালু পার ক্লায়েন্ট বাড়াবো এবং দ্য ফ্রিকোয়েন্সি অফ পারচেজ বাড়াবো, এই 3টা জায়গাতে ফোকাস করে যখন আমরা গ্রোথ আনবো, আমার গ্রোথ কিন্তু ডেফিনেটলি কয়েক টাইমস বেটার হবে রেগুলার গ্রোথের চেয়ে। সো আমরা গ্রোথ যে আনবো, তাহলে এই গ্রোথ কি শুধু মনিটারি গ্রোথ, শুধু সেলস না, এটাকে আমরা 4G একটা গ্রোথ আনবো। এই 4G গ্রোথে কি কি জিনিস আমরা খেয়াল করব, নাম্বার 1 কম্পিটিটিভ গ্রোথ, তার মানে হচ্ছে ভ্যালু গ্রোথ। ভ্যালু গ্রোথের মানে হচ্ছে আমরা শুধু ভলিউম গ্রোথ করব না। ভলিউম গ্রোথ মানে কি, ধরেন আমি একটা এক্সাম্পল দিলে বুঝবেন, আমাদের নবশক্তি একটা প্রোডাক্ট আছে, আবার সেম ক্যাটাগরির পঞ্চভূতার একটা প্রোডাক্ট আছে। তো নবশক্তি আমার প্রোডাক্টের ভ্যালু হচ্ছে 650 টাকা,
আর পঞ্চভূত দুইটারই কার্যকারিতা মোটামুটি কাছাকাছি একই টাইপের কাজ করে। পঞ্চভূত যে প্রোডাক্টটা এটার ভ্যালু হচ্ছে 350 টাকা। এখন খেয়াল করে দেখেন আমি যদি পঞ্চভূতের সেলস বাড়াই তাহলে আমার ভলিউম কিন্তু বেশি, অর্থাৎ আমার পঞ্চভূত 100 যদি বিক্রি হয় তাহলে আমার সেল হইতেছে 3.5 লাখ টাকা। আর আমার যদি নবশক্তি 100 বিক্রি হয় তাহলে আমার ওভারঅল ভ্যালু হইতেছে 6.5 লাখ টাকা। তাহলে আমি কম্পিটিটিভ গ্রোথ কোনটা আনবো, যেই প্রোডাক্টে আমার ভ্যালু গ্রোথটা বেশি হবে ওই প্রোডাক্টটা আমি বেশি সেল করার জন্য চেষ্টা করব। হ্যাঁ, তার মানে এই না যেটা বেশি সেল হচ্ছে ওইটাকে কমাই দিব, ওইটা অবশ্যই করব, বাট আমার ভ্যালু গ্রোথটা কোনটায় বেশি সেটার দিকে আমি ফোকাস রাখবো। দিস ইজ কল কম্পিটিটিভ গ্রোথ, যে আমার প্রোডাক্টের মধ্যে কম্পিটিটিভলি কোন প্রোডাক্টটা থেকে আমি বেশি ভ্যালু পাচ্ছি সেটার দিকে আমি ফোকাস করব। নাম্বার 2, কনসিস্টেন্ট গ্রোথ, ব্র্যান্ড বিল্ডিং। তার মানে হচ্ছে আমি গ্রোথটা ওই যে শুরুর দিকে যেটা বলছিলাম যে আমার পেট বাড়লে শুধু হবে না, আমাদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ সমান হারে বৃদ্ধি পাইতে হবে। তার মানে আমার গ্রোথের সাথে সাথে কনসিস্টেন্টলি আমার ব্র্যান্ড গ্রোথটাও হয়। আপনারা ব্র্যান্ডের একদম ইন ডেপথ ক্লাস করেছেন, সো ব্র্যান্ডের প্রত্যেকটা কম্পোনেন্ট প্রপারলি যাতে গ্রোথ হয়, কনসিস্টেন্টলি আমি একই রকমের করে 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 যাব যাতে লং রানে মানুষের মাথায় সাস্টেনেবল একটা ব্র্যান্ডও হয়, নট অনলি শুধু মনিটারি গ্রোথ। অ্যান্ড নাম্বার 3 মোস্ট ইম্পর্টেন্ট যেটা, প্রফিটেবল গ্রোথ। বিশেষ করে আমাদের স্টার্টআপে যেটা হয়, আমাদের গ্রোথ হয় ঠিকই, গ্রোথ কেন স্কেল আপও আমরা করে ফেলি, বাট আলটিমেটলি কি হয়, দিন শেষে কোম্পানির প্রফিট হয় না। আমরা দেখা গেল 10,000 কোটি টাকা সেল করতে দেখা গেল 1 লাখ কোটি টাকা খরচ করতেছি। তো দিস ইজ নট প্রফিটেবল। মিক্স এফেক্ট এখানে যেটা বুঝাইছি যে আমার সবগুলো কম্পোনেন্ট প্রপারলি যাতে গ্রোথ হয়, অর্থাৎ আমার সেলস হইতেছে, রেভিনিউ হইতেছে, মার্কেটিং এর খরচ সব মিলিয়ে আমার কোম্পানির একটা প্রপার প্রফিটও জেনারেট হইতেছে। সো দিস ইজ কল প্রফিটেবল গ্রোথ। সো এটা অ্যাজ এ এসএমই আমাদের টপ প্রায়োরিটি হচ্ছে বিজনেসকে দুইটা জিনিস নিয়ে ডেভেলপ করা, একটা হলো সাস্টেনেবল অ্যান্ড প্রফিটেবল করা। সো প্রফিটেবল গ্রোথটা ইম্পর্টেন্ট, না আদারওয়াইজ অনেক সেল করলাম আমি, আমার প্রফিট হইতেছে না, এইভাবে আমি কতদিন টিকে থাকবো, এটা সম্ভব না। নাম্বার 4, রেসপন্সিবল গ্রোথ, অর্থাৎ আমি বিজনেসে গ্রোথ আনবো, পাশাপাশি এইচডিজি গোলস আমি যেটা বলছি, আমরা হিউম্যানিস্টিক ব্র্যান্ডের কথা আমরা বলেছি আমাদের মার্কেটিং এর ক্লাসে, যে আমরা হিউম্যানিস্টিক একটা হলিস্টিক ব্র্যান্ড ডেভেলপ করব। তাতে এইচডিজি গোল যেটা, এই যে আজকে যে ন্যাচারালসের আমরা কাচের জারে দিচ্ছি, আমরা এই যে তুলার কাপড় ইউজ করতেছি, আমরা অর্গানিক প্যাকেজিং ইউজ করতেছি, দিস ইজ কল্ড এইচডিজি, অর্থাৎ আমরা প্রকৃতির ক্ষতি হয়, মানবতার ক্ষতি হয়, এই জায়গাগুলো থেকে বের করে আমার বিজনেসটাকে আমি গ্রো করছি এমনভাবে যেটা থ্রুতে সমাজের কল্যাণ হইতেছে, আমাদের এনভায়রনমেন্টের জন্য ভ্যালু ক্রিয়েট করতেছে। এইভাবে আমরা রেসপন্সিবল, অর্থাৎ রেসপন্সিবলভাবে আমি প্রফিট করতেছি, ভ্যালু গ্রোথ করতেছি, ব্র্যান্ড বিল্ডিং করতেছি, বাট আমার যদি রেসপন্সিবিলিটির জায়গায় গ্যাপ থেকে যায় লং রানে কিন্তু জিনিসটা সাস্টেইন করবে না। সো আমাকে এই জায়গাগুলো খেয়াল করে আসলে ওভারঅল একটা গ্রোথ নিশ্চিত করতে হবে। অ্যান্ড আমরা এই গ্রোথ আনতে গেলে আমাদের একটা বড় জায়গা হচ্ছে কস্ট মিনিমাইজেশন। আমরা শুধু রেভিনিউ চিন্তা করলে হবে না, আমাদের যখন যেই প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমরা অলওয়েজ চেষ্টা করে যাব যে প্রোডাক্টের কস্ট মিনিমাইজেশনটা যাতে হয়, ডিক্রিজ দ্য ট্রেড কমিশন, অর্থাৎ আপনার যে প্রোডাক্ট যারা সেল করে তাদেরকে যে আপনি কমিশন দেন, যদি আপনি ডিস্ট্রিবিউশন চ্যানেলে কমিশন দেন তাহলে ডিস্ট্রিবিউশন চ্যানেলের ট্রেড কমিশনটা কমালে কিন্তু আপনি কস্ট মিনিমাইজ করতে পারেন, যে ওই কমিশনটা আপনার কোম্পানির হয় প্রফিট হিসেবে থাকলো অথবা ওইটা আপনি মার্কেটিংয়ে ব্যয় করার সুযোগ পেলেন, যেটা সম্ভব, এটা যাদের পক্ষে সম্ভব এটা করতে পারেন। নাম্বার 2 যেটা, লোয়ার দ্য প্রফিট মার্জিন। অনেক সময় যেটা হয় আমরা হাই প্রফিট করতে গিয়ে কি হয়, প্রোডাক্ট আলটিমেটলি বিক্রি করতে পারি না। তো অনেক ক্ষেত্রে যেটা হয়, প্রফিট মার্জিনকে যদি আমি একটু কমায় আনি তাহলে হয়তো এমআরপিটাতে আরেকটু ফাইট করা সম্ভব। যেগুলো কম্পিটিটিভ প্রোডাক্ট বিশেষ করে সেই সকল প্রোডাক্টে একটু কম মার্জিন দিয়ে আমি যদি বেশি ভলিউমে সেল করতে যাই তখন দেখা গেল আমার জন্য সুবিধা যে আমি একটু মার্জিন কম নিলাম। হ্যাঁ, মানে অবশ্যই এটা জিনিসটা এমনভাবে করব আমার ব্র্যান্ডের সাথে, আমি প্রিমিয়াম ব্র্যান্ড বলে আমি তো আর মার্জিন নিয়ে খেলবো না। আমি জিনিস যেটা মার্জিন নিয়ে খেলার জায়গা সেই জায়গায় আমি তখন এই জায়গায় ভাববো যে না আমি একটু মার্জিন কম করি, আমি 10 টাকা লাভ করতে গেলে আমার প্রোডাক্ট বিক্রি হয় 2টা, বাট আমি যদি 7 টাকা লাভ করি আমার 3টা বিক্রি হয়, তাহলে ওকে আমি 7 টাকা দিয়ে আমি বেশি ভলিউমে সেল করলাম। তারপর নাম্বার 3 যেটা, মিনিমাইজ ম্যানুফ্যাকচারিং কস্ট। আপনি যদি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস ডেভেলপমেন্ট করেন তখন আপনার প্ল্যান থাকবে কিভাবে ম্যানুফ্যাকচারিং কস্টটা কমানো যায়। ওই যে যেমন আমরা একটা জায়গায় বলছিলাম যে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, অর্থাৎ আমি দেখা গেল যে আমার প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য আমি যেখান থেকে সোর্সিং করি ওই প্রোডাক্ট যদি আমি নিজে উৎপাদনে চলে যাই বা আমি একটা কুরিয়ার সার্ভিস দিয়ে ডেভেলপ করি, আমি মানে ওই কুরিয়ার সার্ভিস দিয়ে যদি আমার কাজ করা যায়, যেমন যেটা আমরা করেছি, ধরেন আমাদের প্রচুর কন্টেন্ট বানানো লাগে, তো
তো আমরা কি করলাম যে আমরা একটা এজেন্সি নিজেরাই খুলে ফেললাম, তাহলে আমার এজেন্সি আমার কন্টেন্টও বানাচ্ছে আর বাইরের ক্লায়েন্টের কন্টেন্ট দিয়ে ওদের বেতন বোনাসগুলো ওইখান থেকে হয়ে যেতেছে। তাহলে কি হচ্ছে যে আমার কন্টেন্ট, আমাদের ব্র্যান্ডগুলোর কন্টেন্ট কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে। তাহলে আমার কন্টেন্ট ম্যানুফ্যাকচারিং কস্ট কিন্তু আমার কম্পিটিটর বা অন্য ব্র্যান্ডের তুলনায় যখন কম, তখন কিন্তু আমি বেশি কন্টেন্ট বানাইতে পারতেছি। সেম এজ আবার আমি যখন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছি, আমি যদি বিগ ভলিউমে কাঁচামাল কিনি, তাহলে আমার যে বড় ব্র্যান্ডগুলোর সাথে ছোটরা অনেক সময় পারে না কেন, বিকজ অফ বড় ব্র্যান্ড বিগ কোয়ান্টিটি প্রোডাকশন করে, যার কারণে তাদের ম্যানুফ্যাকচারিং কস্ট কমে আসে। সো আপনার প্রোডাক্টে আপনি দেখবেন যে ম্যানুফ্যাকচারিং কস্ট কমানো কিন্তু এটা আপনার প্রফিটে হিট করবে। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা, রিনেগোশিয়েট উইথ সাপ্লায়ার। আপনি যেই প্রোডাক্টগুলো সাপ্লায়ারদের থেকে নেন, আপনি সবসময় নেগোশিয়েট করে বার্গেন করে চেষ্টা করবেন যে লোয়েস্ট প্রাইসটা, অথবা লোয়েস্ট না পারলেও তাদের থেকে হয়তো এখন আপনি 1 মাসের বাকিতে নেন, আপনি যদি 2 মাস করতে পারেন, তার মানে ওই যে টাইম ভ্যালু অফ মানি, ওই টাকাটা আপনি কিন্তু অন্য জায়গায় খাটাতে পারছেন। সো রিনেগোশিয়েট যেই জায়গাতে কিছু করার সুযোগ আছে কিনা সেটা করব। এই ছোট্ট ছোট্ট কম্পোনেন্টগুলো আমি হয়তো 5-10 মিনিটে কথা বলে ফেলছি, বাট এই ছোট্ট ছোট্ট কম্পোনেন্টগুলো কিন্তু বিজনেসে বিগেস্ট ইম্প্যাক্ট তৈরি করে। এই পয়েন্টগুলোতে আমাদের খেয়াল রেখে রেখে কাজগুলো আগানো উচিত। অ্যান্ড ব্র্যান্ডের গ্রোথের জন্য 2 ওয়েস ব্র্যান্ড ক্যান গ্রোথ। নাম্বার 1 কি, ব্র্যান্ড 2টা ওয়েতে মূলত গ্রোথ করবে। একটা হচ্ছে শেয়ার গেইন, আর একটা হচ্ছে মার্কেট ডেভেলপমেন্ট। শেয়ার গেইন মানে কি, গেটিং বায়ার্স অফ কম্পিটিটরস, দিস ইজ কল শেয়ার গেইন। আর মার্কেট ডেভেলপমেন্ট মানে কি, ক্রিয়েট নিউ ইউজার্স। তাহলে কি হয় মার্কেটে, দেখবেন নিউ শেয়ার গেইন মানে হলো, যেমন ধরেন নগদ যখন মার্কেটে আসছে, ও কিন্তু মার্কেট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিতে নামে নাই, ও কিন্তু শেয়ার গেইন স্ট্র্যাটেজিতে গেছে। তার মানে নগদের মেইন টার্গেট কি, যে আমি নতুন মার্কেট তৈরি করব, যেখানে বিকাশ নাই আমি সেখানে চলে যাব, নো। ওর স্ট্র্যাটেজি হচ্ছে আমি বিকাশের কাস্টমার ছুটাই নিয়ে আসবো। বিদায় সবসময় মার্কেটিংয়ে দেখবেন একটা বিকাশকে খোঁচা মারতেছে, একটু অ্যাগ্রেসিভ, একটু ডেসপারেট। তার মানে গেটিং বায়ার্স ফ্রম কম্পিটিটর, যে বিকাশ অলরেডি মার্কেট ডেভেলপ করে রাখছে। সো ও যেই মার্কেটটা তৈরি করে রাখছে, আমি নতুন মার্কেট তৈরি করা আমার জন্য টাফ। বিকজ অফ দ্যাট তারা ওই তৈরি মার্কেটে একটা অবস্থান নিয়ে নিচ্ছে, ওই কাস্টমারের একটা অংশ তারা নিচ্ছে। দিস ইজ কল্ড শেয়ার গেইন। বিকাশের শেয়ারের একটা অংশ আমি নিয়ে নিচ্ছি, ওই কাস্টমারের একটা অংশ আমরা তৈরি করে ফেলতেছি। আরেকটা হচ্ছে মার্কেট ডেভেলপমেন্ট, তার মানে ক্রিয়েট নিউ ইউজার, আমি নতুন মার্কেট নিজেই তৈরি করতেছি। ধরেন নগদ চলে গেল বান্দরবনের এক পাহাড়ে যেখানে বিকাশ যায় নাই, বা প্রত্যন্ত গ্রামগুলোতে বিকাশ যায় নাই, অর্থাৎ বিকাশের অ্যাভেলেবিলিটি কম, যায় নাই, ওই জায়গায় মার্কেট তৈরি করা হবে, মার্কেট ডেভেলপমেন্ট। এখন আমাদের জন্য বা আপনাদের জন্য স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, যখন আপনি ছোট ব্র্যান্ড, আপনার জন্য অবশ্যই যদি তৈরি মার্কেট থাকে জিনিসটার, আপনি চেষ্টা করবেন কম্পিটিটরের মার্কেট, তৈরি করা মার্কেটের ক্লায়েন্ট নিতে। আর আপনি যদি মনে করেন আমার প্রোডাক্টটা ইউনিক, এই মার্কেট, যেমন নবশক্তি আমরা প্রোডাক্ট একটা ইউনিকলি ডেভেলপ করছি, বিধায় আমি কিন্তু একটা নিউ ইউজার গ্রুপকে, হ্যাঁ একদম কম্পিটিটিভলি নিউ না, বাট সেগমেন্টটা নিউ, কারণ মানুষ বাকি প্রোডাক্টগুলোতে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তখন আমরা এটাকে একটা মার্কেট ডেভেলপমেন্ট, আমি বিভিন্ন ধরনের কমিউনিকেশন করে মার্কেটে এই কমিউনিকেশনটা ডেভেলপ করছি, যে এটা আপনার এমন একটা প্রাকৃতিক হার্বস যেটা আপনার সুস্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না, বাট আপনার এই পাওয়ারটাকে এনহ্যান্স করবে। তো দিস ইজ ক্রিয়েট নিউ ইউজার, তখন আমরা নতুন ইউজার তৈরি করেছি। যেমন ধরেন আমাদের যে ব্রেভ কোর্সটা, দিস ইজ মার্কেট ডেভেলপমেন্ট। কেন, বাংলাদেশে এইরকম কোনো কোর্স নাই, তাহলে আমি কিন্তু কোনো কম্পিটিটরের নিচ্ছি না, মানে স্টুডেন্ট নিচ্ছি না, যে আমার অন্যান্য যারা বিজনেস কোচিং করায় বা অন্যান্য ট্রেনিং করায় না, আমরা কি করছি, মার্কেট ডেভেলপ, নিউ ইউজার তৈরি করছি। যে বাংলাদেশে এত হাই ভ্যালুতে এত টাকা দিয়ে কোনো কোর্স যে করা যায়, এটা বাংলাদেশে আগে ছিল না। সো এটা আমি নতুন একটা প্রোডাক্ট ডেভেলপ করছি এবং নতুন ইউজার গ্রুপকে তৈরি করছি, যারা ছোট ছোট ট্রেনিং করছে, এরকম কোনো কোর্স নাই। সো ইনোভেশন যখন আপনার মধ্যে থাকবে, তখন আপনি নতুন ইউজার ক্রিয়েট করতে পারবেন নিজের মতো করে। আর যখন প্রোডাক্টে ইনোভেশনের কিছু নাই, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে বাট ইনোভেশন নাই, তখন আপনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজটাকে কাজে লাগিয়ে শেয়ার গেইন করবেন মার্কেটে। আপনার যদি হয় যে আপনি 10% শেয়ার আছেন, কম্পিটিটর 90%, আপনি ওই 90 থেকে আপনার কাস্টমার বাড়াবেন, আপনি একসময় 50-তে চলে যাবেন। এইভাবে পুরো জিনিসটার গ্রোথটা করতে হয়। সো মার্কেট ডেভেলপমেন্ট নিয়ে আমরা যদি একটু কথা বলি, মার্কেট ডেভেলপমেন্টের 3টা ওয়েজ আছে, 3 ওয়েজ অফ মার্কেট ডেভেলপমেন্ট। নাম্বার 1 হচ্ছে মোর ইউজার্স, যেটাকে আমরা বলছি ক্যাটাগরি পেনিট্রেশন, অ্যান্ড মোর ইউজেস কনজাম্পশন, অ্যান্ড মোর বেনিফিটস প্রিমিয়ামাইজেশন। সো এটাকে আর একটু ব্যাখ্যা করি, এটা খুবই পাওয়ারফুল, সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন ব্যাপারটা।
এবং নিচে দুইটা লাইন লিখেছি, খেয়াল করেন, অলওয়েজ দ্য মার্কেট লিডার শুড ডু মার্কেট ডেভেলপমেন্ট। আপনি যদি মার্কেট লিডার হন, শুড ডু মার্কেট ডেভেলপমেন্ট। আর আপনি যদি স্মলার প্লেয়ার হন, স্মলার প্লেয়ার শুড ফোকাস অন শেয়ার গেইন। এই যে আগের স্লাইডে খেয়াল করেন, শেয়ার গেইন মানে কি? গেটিং বায়ার্স ফ্রম কম্পিটিটরস। মার্কেট ডেভেলপমেন্ট কি? ক্রিয়েট নিউ ইউজার্স। আজকে দেখেন আমার যে হ্যাপিনেসের কোর্স, এটা মার্কেটে টোটালি নতুন, এটাকে আমার কমিউনিকেট করে করে বুঝাইতে হইছে, এটা নিয়ে আমি বই লিখছি বিদায় এখন জানে যে ও হ্যাপিনেস নিয়ে আবার কোর্স হয়, ভাই ক্লাস করা যায়। তার মানে আমি যে বই পুস্তক এগুলো পড়ার পরে মানুষ বুঝতেছে ও এটা একটা স্কিল, আসলে লার্নিং এর অনেক কিছু আছে। এই যে ব্রেভ, দিস ইজ নিউ, যে ব্রেভ আবার কোচিং কিরকম, এটা নিয়ে প্রশ্ন, এই যে এগুলো আমরা এখন ক্লিয়ার করা লাগতেছে। এখন এগুলা ক্লিয়ার করে করে যখন এটার একটা মার্কেট প্রস্তুত হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আমি মার্কেট লিডার। এখন স্মলার প্লেয়ার যারা আমাকে কপি করে শুরু করবে, তারা কি করবে? আমার এইখান থেকে যারা হয়তো দুই একজন ভালো করবে না বা সামহাউ ভালো লাগবে না, তাদেরকে নেওয়ার চেষ্টা করবে। সো স্মলার প্লেয়ার্স যারা এখন কপি করে বা ফলো করার চেষ্টা করছে, তারা কি করছে? শেয়ার গেইন, যে আমার দুইটা স্টুডেন্ট নিতে পারলে তাদের জন্য গেইন হচ্ছে। সো আপনি যদি মার্কেট লিডার হতে চান, তাহলে আপনি অলওয়েজ মার্কেট ডেভেলপমেন্ট করবেন, নতুন কিছু ইনোভেশন করবেন, ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে যাবেন। তাহলে মার্কেট ডেভেলপমেন্টের উপরে আমরা তিনটা স্ট্র্যাটেজি বললাম। স্ট্র্যাটেজি নাম্বার 1, মোর ইউজার্স। তার মানে এটা ক্লিয়ারলি বুঝতেছেন যে বেশি মানুষের কাছে রিচ করা, মোর ইউজার্স। এই যে আমি নতুন যে প্রজেক্ট আনতেছি, যেখানে আমরা 1 মিলিয়ন উদ্যোক্তার কাছে রিচ করব, দিস ইজ মোর ইউজার্স। মানে আমরা ক্যাটাগরি পেনিট্রেশন করতেছি, এই যে বিজনেসের যে ক্যাটাগরি, এই পেনিট্রেট করে আমরা বেশি মানুষের কাছে রিচ করে বেশি কাস্টমার, বেশি স্টুডেন্ট আমরা তৈরি করছি। নাম্বার 2 হচ্ছে মোর ইউসেজ, মানে কি? কনজামশন, অর্থাৎ একই ইউজারকে বেশি জিনিস কনজাম করানো, দিস ইজ কল কনজামশন। এটা কিন্তু মার্কেট ডেভেলপমেন্ট এবং এটা কিন্তু পুরোটাই বিজনেস গ্রোথ। খেয়াল করে দেখেন, আমাদের একজন মানুষ আমার একটা বই পড়লে সে এসে আমার একটা বিএফসি কোর্স করে, একটা বিবিএম করে, একটা ব্রেভ করে, পাশাপাশি আমাদের মানি মাস্টারি করে, সামনে ব্রেইন মাস্টারি আসতেছে, এটা করবে, আবার হয়তো হ্যাপিনেসের লং কোর্স করে, হ্যাপিনেসের শর্ট কোর্স করে। তার মানে কি হচ্ছে? একই ইউজার মোর ইউসেজ করতেছে, অর্থাৎ একবার আমি তাকে ইউজার বানাচ্ছি, দিস ইজ ক্যাটাগরি পেনিট্রেশন। আমি তার মানে আমি যদি মোর ইউজার বানাইতে পারি, তাহলে মোর ইউসেজ হইতেছে, দিস ইজ গ্রোথ। খেয়াল করে দেখেন, ওই যে সেই জে আব্রাহামের ফর্মুলায় খেয়াল করে দেখেন এবং আমার জিনিসটার সাথে মিলান। আমি যদি মোর ইউজার আনতে পারি, এবং এখন আমি তাই করতেছি, মোর ইউজার আনতেছি। গত 1 মাসে আমাদের শুধু 700 জন মানুষ আমাদের বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ করলো, তার মানে কি? মোর ইউজার্স। এখন এই যে বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ করে কি তারা বসে আছে? না, তারা গ্রোথ চ্যালেঞ্জ শেষ করে এখন মোর ইউসেজ, তার মানে গ্রোথ চ্যালেঞ্জ থেকে কেউ মানি মাস্টারিতে চলে গেছে, কেউ এসে ব্রেইভে আসছে, কেউ বিবিএম এ আসছে, তার মানে কনজাম করতেছে আমাদের বিভিন্ন কোর্সগুলা। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে মোর বেনিফিটস, প্রিমিয়ামাইজেশন, অর্থাৎ একটা হচ্ছে রেগুলার ইউজার থেকে মোর ইউজ করতেছে, আরেকটা হলো বেনিফিট, মোর বেনিফিট, অর্থাৎ যেই প্রোডাক্ট সেল করলে কোম্পানির বেশি বেনিফিট হয়, এটাকে কোম্পানি বলে প্রিমিয়াম প্রোডাক্ট। তার মানে আমাদের প্রিমিয়াম প্রোডাক্ট হচ্ছে এই মুহূর্তে ব্রেভ। তার মানে আমার ইউসেজ এবং ইউজার এই দুইটার পরে আমি যদি প্রিমিয়ামে আনতে পারি, তাহলে মোর বেনিফিট হইতেছে অ্যাজ এ ব্র্যান্ড, অ্যাজ এ কোম্পানি আমার। তাহলে আপনার স্ট্র্যাটেজিটাও সেম হবে যে আমি মোর ইউজার আনবো, মোর ইউজাররা মোর ইউসেজ করে, অ্যান্ড মোর বেনিফিশিয়াল প্রোডাক্টগুলো যাতে আমি বেশি বিক্রি করতে পারি। যেমন ধরেন, আমরা এক্সাম্পল হিসেবে আগের ক্লাসও বলেছিলাম যে ইউনিলিভার কি চায়। ইউনিলিভারের 3টা ডিটারজেন্ট পাউডার, একটা হচ্ছে হুইল, একটা হচ্ছে রিন, একটা হচ্ছে সার্ফ এক্সেল। ইউনিলিভার চায়, ইউনিলিভারের প্রিমিয়াম প্রোডাক্ট হচ্ছে সার্ফ এক্সেল, মোর বেনিফিটস। এখন সে কি চায়? বেশি মানুষ ইউনিলিভারের ডিটারজেন্ট ব্যবহার করুক, নাম্বার 1 ক্যাটাগরি পেনিট্রেশন চায়। নাম্বার 2 সে চায় মোর ইউসেজ, সে চায় বাচ্চারা বা মানুষ আরো বেশি জামা কাপড় নোংরা করুক, যাতে সে বেশি পরিমাণে ডিটারজেন্ট ব্যবহার করে। গেল 2টা। 3 নম্বরে আবার যেটা সে চায়, মোর ইউজার পাইলাম, মোর ইউসেজ পাইলাম, এখন তুমি যদি শুধু হুইল দিয়ে কাপড় ধোও, আমার তো ওভারঅল হচ্ছে না, গ্রোথ কম হইতেছে। তাহলে সে চায় মোর ইউজার, মোর ইউজেস, এবং অবশ্যই যাতে বেশিরভাগ ইউজার সার্ফ এক্সেল ব্যবহার করে, কারণ সার্ফ এক্সেলটা প্রিমিয়াম প্রোডাক্ট। এখন খেয়াল করে দেখেন যে একজন হুইল না কিনে যদি সার্ফ এক্সেল কিনে, তাহলে ইউনিলিভারের বেনিফিট কত গুণ।
দিস ইজ দ্য প্রসেস, যে বড় কোম্পানিগুলো গ্রোথের জন্য কিন্তু এইভাবে জিনিসগুলো ডেভেলপ করে। এবং আপনারা খেয়াল করে দেখবেন, এই যে পারফিউম কোম্পানি, আমরা এই অ্যাডটা এর আগে দেখেছি, আজকে আবার দেখবো, এই যে এরকম এরকম করে কেন পারফিউম মারে, বিকজ অফ মোর ইউসেস। এই যে পারফিউমের এই অ্যাডটা দেখাচ্ছে, এটা কিন্তু এই মোর ইউসেস এই অ্যাডটাকে, মানে এই স্ট্র্যাটেজিটাকে ফলো করে। তাহলে আপনি যদি খালি এইখানে আর এইখানে মেরে বসে থাকেন, তাহলে পারফিউমের বোতল অনেক দিন যাবে, আর অনেক দিন গেলে তো কনজাম্পশন কম হচ্ছে। সো কোম্পানিগুলো বিজ্ঞাপন এমনভাবে নিউরো মার্কেটিং এর থ্রুতে দেয় যাতে আমাদের কনজাম্পশন বেশি হয়। এই যে বাচ্চারা নোংরা করুক, এই যে বাচ্চারা নোংরা করুক, এটা একটা মেসেজ হচ্ছে ইমোশনাল, বাচ্চাদের ডেভেলপমেন্ট বুঝাচ্ছে। আরেকটা মেসেজ হচ্ছে কনজাম্পশন বাড়াচ্ছে, কিন্তু এই রে খেলতে দেন, নোংরা করতে দেন। তো এটা অটোমেটিক্যালি মাথায় ঢুকে গেলে কি হবে, ও যত নোংরা করবে আলটিমেটলি ধুবেন কি দিয়ে, সার্ফ এক্সেল দিয়ে, তাহলে কনজাম্পশন বাড়ানো হইতেছে। আমরা একটা অ্যাড দেখেছিলাম, আজকেও আমরা শেয়ার করবো, যে কোলগেটের ইন্দোনেশিয়াতে একটা বিজ্ঞাপন, ব্রাশ 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 3 টাইমস আ ডে, 3 টাইমস এ ডে অ্যাড কেন দিচ্ছে? এবং এটা আই হোপ সামনে আমাদের দেশেও দেখবো, ওয়ার্ল্ড ওয়াইড দেখবো, যে মানুষকে 3 বার ব্রাশ করতে বলা হচ্ছে, ডেন্টিস্টই বলবে, রিসার্চ বলবে। তাহলে 3 বার যদি আপনি ব্রাশ করেন, আপনি খেয়াল করে দেখেন তো, আপনাকে যদি 3 বার পুরো ফ্যামিলিকে ব্রাশ করাইতে পারে, তাহলে টুথপেস্টের কনজাম্পশন কত পরিমাণে বাড়লো। এবার টুথপেস্টের কনজাম্পশন বেড়েই কি কোম্পানিগুলো থেমে যাচ্ছে? না, এবার কনজাম্পশন বাড়ানোর পরে আপনাকে বলতেছে সেনসিটিভিটি, আপনার অমুক, এটা ঝামেলা, তাহলে আপনাকে একটু ভালো টুথপেস্ট ব্যবহার করতে হবে। আপনি 50 টাকার নর্মাল টুথপেস্ট না, আপনি একটু সেন্সোডাইনে চলে আসেন, অথবা পেপসুডেন্টেরই আবার দেখা গেল যে সেন্সিটিভিটি এক্সপার্ট বানাইছে, ওইটার দাম একটু নর্মালগুলোর চেয়ে বেশি। তার মানে এই যে যে ক্যাটাগরিগুলা সবাই কি চায়, মোর ইউজার হোক, মোর ইউসেস হোক, অ্যান্ড বেনিফিশিয়াল প্রোডাক্টটা, দামি প্রোডাক্টটা বেশি সেল হোক, যেটাতে ওর প্রফিট মার্জিন বেশি। সিম্পল হিসাব। দিস ইজ দ্য ডেভেলপমেন্ট প্রসেস, যে কিভাবে আসলে সাইকোলজিক্যালি আমাদের ইমোশনালি গ্র্যাপ করে কনজাম্পশন বাড়াচ্ছে এবং আমার সুপার প্রিমিয়াম প্রোডাক্টে নিচ্ছে, যাতে আমি ওইটা ইউজ করলে কোম্পানির ওভারঅল প্রফিটটা বেড়ে যায়। আজকে খেয়াল করে দেখেন, এই যে সাবানের ক্ষেত্রে ডাভ, লাক্স এবং লাইফ বয়, এখন লাইফ বয় আলাকে যদি আমি ডাবে নিতে পারি, কত গুণ বেড়ে যাচ্ছে কোম্পানির, চিন্তা করে দেখেন প্রফিট মার্জিন। একটা সময় মানুষের যে সকল প্রোডাক্ট ছিল নিড, প্রয়োজন, সেগুলো তো প্রয়োজন আছেই। এখন যেটা হইছে, যে সকল প্রোডাক্ট ছিল মানুষের ডিজায়ার, যেটা আমার ডিজায়ার, আমি অনেক টাকা হইলে একসময় করলে করলাম, না করলে, কোম্পানিগুলো এখন মার্কেটিং করে ডিজায়ার প্রোডাক্টটাকে আমাদের নিডে নিয়ে আসতেছে। আর ডিজায়ার প্রোডাক্টকে যদি নিডে আনা যায়, তাহলে আমার নিডের যে প্রোডাক্ট, এটার ভ্যালু ছিল 100 টাকা, আর ডিজায়ার প্রোডাক্টের ভ্যালু ছিল 500 টাকা, তাহলে আমার পকেট থেকে 5 গুণ টাকা কোম্পানি নিতে পারতেছে। ধরেন মোবাইল ফোন আমাদের নিড ছিল এক সময়, আর একটা স্মার্টফোন, একটা হাই ফিচার্ড ফোন, 2 লাখ টাকার একটা আইফোন অথবা 2.5 লাখ টাকার একটা স্যামসাং ফোল্ডিং ফোন, এটা ছিল ডিজায়ার। কিন্তু মার্কেটিং করে করে এমন জায়গায় আনতেছে যে এই রকম দামি ফোনগুলো এখন আমাদের নিডের ক্যাটাগরিতে চলে আসতেছে। বিদায় এটা এখন একটা দামি ফোন পকেটে না থাকলে ভাব, মানে মনে হয় যে আমার একটা ভ্যালু কমে গেল, মোবাইলটা বের করলে মানুষ কি মনে করবে। এখন এটা কেন হয়েছে? বিকজ অফ মার্কেটিং। এখন কি হচ্ছে, তার মানে আমি যেই মোবাইলের কাজটা 10,000 টাকার ফোন দিয়ে পুরা কাজই সারা যায়, সেটা এখন আমার 2 লাখ টাকা দিয়ে কিনতে হচ্ছে, বিকজ অফ মার্কেটিং। তাহলে আমি 10,000-এর জায়গায় আমি 2 লাখ টাকার ফোন কিনা, মানে আমার 20 গুণ আমার পকেট থেকে ব্র্যান্ডগুলো কিন্তু টাকা বের করতে পারতেছে। দিস ইজ দ্য প্রসেস ডেভেলপমেন্ট। সো এই প্রসেসে যেমন ধরেন আমাদের সেফর, আমাদের ওই যে বললাম যে পঞ্চভূত একটা প্রোডাক্ট আছে, নবশক্তি আছে, আবার আমাদের একটা জিনসেং প্রোডাক্ট আছে, জিনসেং এর ভ্যালু হচ্ছে 3,500 টাকা। দিস ইজ মোর বেনিফিশিয়াল। আপনি খেয়াল করে দেখেন, একটা মানুষের কাছে আমরা যদি এখন নবশক্তির সাথে আরো অ্যাডভান্স কি আছে মানুষ চাইলে, তখন আমি যখন তাকে অফার করছি জিনসেং নেন, তাহলে 650 টাকার কাস্টমারকে আমি 3,500 টাকার কাস্টমার বানাইতে পারা, মানে আপনি দেখতেছেন যে আমার প্রিমিয়ামাইজেশনে চলে গেল। এবং দিস ইজ কল গ্রোথ। এত সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা ধরে কিন্তু মূলত কোম্পানিগুলো তাদের প্রোডাক্টের গ্রোথ নিয়ে আসে। সো পেনিট্রেশনের ব্যাপারটা অনেকবার শুনতেছেন, ব্যাপারটা আবার একটু ক্লিয়ার করি। মার্কেট পেনিট্রেশন মানে হলো নাম্বার অফ কাস্টমার্স অর সেলস ইন স্পেসিফিক মার্কেট অ্যান্ড ডিভাইডেড বাই টোটাল পোটেনশিয়াল কাস্টমার অর টোটাল মার্কেট। তার মানে হচ্ছে, সাপোজ ইউর প্রোডাক্ট হ্যাজ 500 কাস্টমার ইন আ মার্কেট where the estimated total potential customer are 2000, the market penetration rate would be 500 ভাগ হচ্ছে 2000 গুণ হচ্ছে 100, তার মানে 25%। তার মানে আপনি এই পেনিট্রেশন রেটটা বাড়াবেন, যে অফার দিয়ে হোক,
কন্টেন্টের মাধ্যমে হোক, ইমোশনাল কানেক্টিভিটির মাধ্যমে হোক, এইটা যখন বাড়াইতে পারবেন অটোমেটিক্যালি দেখবেন আপনার টোটাল গ্রোথ কিন্তু বেড়ে যাচ্ছে। স্ট্র্যাটেজিক চয়েস ফর গ্রোথ, দুইটা জিনিস আছে, একটা হলো গ্রোথ দ্য কোর। কোর গ্রোথের জন্য আমাদের যে কনসেপ্টটা বোঝা লাগবে সেটাকে বলে এনআরএম, নেট রেভিনিউ ম্যানেজমেন্ট। আর বিল্ড ফিউচার, ফিউচারের জন্য একদম লাইফ টাইমের জন্য যেটা হলো এমডি। এমডি মানে হলো মার্কেট ডেভেলপমেন্ট। এতক্ষণ আমরা যেটা নিয়ে কথা বললাম, সো মার্কেট ডেভেলপমেন্ট আই হোপ আমরা ক্লিয়ার। এবার আমরা একটু এনআরএমটা নিয়ে কথা বলি। এনআরএম মানে হলো নেট রেভিনিউ ম্যানেজমেন্ট। নেট রেভিনিউ ম্যানেজমেন্ট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ডিসিপ্লিন অ্যানালাইটিক্স that predicts consumer behavior at the micro market levels and optimize product availability and price to maximize revenue growth. শুনে হয়তো খটোমটো লাগতে পারে, একটু জটিল মনে হতে পারে, বাট একদম সিম্পল। আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝে যাবেন। ইউনিলিভার আপনারা দেখেছেন যে এই যে গত 1-1.5 বছর বা 2 বছর আগে একটা ম্যাসিভ মার্কেটিং করতেছিল, সেটা হলো ইউনিলিভার আয়ুষ। তারপরে তার কিছু বছর আগে ওরা একটা প্রোডাক্ট নিয়ে খুব মার্কেটিং করতো, সেটা হলো লাক্স স্যান্ডালউড। এখন এই যে লাক্স স্যান্ডালউড, এটা এর আগেও আমি বলেছি আই হোপ, বাট আজকে এই কনসেপ্টটা বোঝার জন্য এক্সাম্পলটা খুব রেলিভেন্ট। তখন দেখলো যে স্যান্ডালিনা ডে বাই ডে গ্রোথ করতেছে। তো স্যান্ডালিনা ডে বাই গ্রোথ করতেছে এবং স্যান্ডালিনা আসলে হিট করতেছে লাক্সের মার্কেটে। তো লাক্সের মার্কেট শেয়ার একটু একটু কমতেছে, স্যান্ডালিনা একটু 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 করে একটা অনেক বছরের রিসার্চে দেখলো যে একটু একটু করে মার্কেট স্যান্ডালিনার নিচে বেশি আর লাক্স একটু একটু কমছে। তখন ইউনিলিভার টিম চিন্তা করলো রিসার্চ করে যে আমরা এক কাজ করি, যেহেতু স্যান্ডালউডের একটা মার্কেট তার মানে আছে, যেহেতু স্যান্ডালিনা কিনতেছে, আমরা একটা কাজ করি, আমরা লাক্স স্যান্ডালউড একটা সাবান নামাই দিই। এবং ওই সময় স্যান্ডালিনার মার্কেটিং এর জন্য অ্যাম্বাসেডর ছিল হলো পরিমণি, আর ওরা যাদেরকে ওরা নিল মেহজাবিনকে। ওকে, পারফেক্টলি ওকে। এবং মেহজাবিনকে দিয়ে একদম স্বর্ণোজ্জ্বল ত্বক এটা সেটা দিয়ে একটা ব্যাপক মার্কেটিং, অনেক ক্যাম্পেইন নামাইলো, বিভিন্ন জায়গায় বিলবোর্ড দিল। ঘটনা যেটা বছর খানিক যাওয়ার পরে যেটা দেখলো, লাক্স স্যান্ডালউড ভালো করতেছে, সেলও হইতেছে, ওকে, কিন্তু এই নেট রেভিনিউ ম্যানেজমেন্টের যে ফর্মুলা, এই সিস্টেমে ওরা এনে দেখলো আলটিমেটলি কোম্পানির লস হইতেছে। কেন লস হইতেছে? লাক্স যখন স্যান্ডালউড মার্কেটে ছেড়ে দিছে, ছাড়ার পরে লাক্স এই স্যান্ডালউড যত মার্কেটিং করে, এটা ক্লায়েন্টের মাথায় আগে থেকে স্যান্ডালউডটা ঢুকে আছে, তারা দোকানে গিয়ে স্যান্ডালউড অর্ডার করে ফেলে। লাক্স স্যান্ডালস বলে আর ওরা স্যান্ডালিনা মাথায় থাকে। অটোমেটিক্যালি দেখলো লাক্স স্যান্ডালউডস নামানোর পরে স্যান্ডালিনার সেল বেড়ে গেছে, আবার লাক্স স্যান্ডালউডও বিক্রি হইতেছে। এই দুইটা যে বৃদ্ধি পাইছে, এই দুইটার সেল হিট করছে গিয়ে লাক্সে। আলটিমেটলি লাক্সের যে সেল হইতো এটা আরো কমে গেছে। এখন নেট রেভিনিউ ম্যানেজমেন্টটা কি, কোম্পানির যে নেট হিসাব, এই হিসাব করে দেখলো যে আগে লাক্স স্যান্ডালউড নামানোর আগে ওদের যা সেল হইতো, ওভারঅল নেট সেলস কমে গেছে, হোয়ারেজ লাক্স স্যান্ডালউড কিন্তু ভালো করতেছে। কিন্তু কি হয়েছে, যেমন ধরেন হিসেবটা এরকম, ধরেন 50টা সাবান লাক্স বিক্রি হইতো আগে, বা 55টা বিক্রি হইতো, স্যান্ডালউড বিক্রি হইতেছে, স্যান্ডালিনা বিক্রি হইতেছে 15টা। লাক্স স্যান্ডালউড নামার পরে যেটা ঘটলো, 55 থেকে লাক্স চলে আসলো রেগুলার লাক্স 25-এ, এবং স্যান্ডালউড লাক্স স্যান্ডালউড 10, তার মানে টোটাল কত, 35। আর ওই দিক দিয়ে স্যান্ডালিনা গেছে 15 থেকে 20 বা 25-এ। এখন ওভারঅল ইউনিলিভারের কি দাঁড়াইলো, ইউনিলিভারের 55 থেকে চলে আসলো মার্কেট 35-এ বা 45-এ। এটা হচ্ছে নেট রেভিনিউ ম্যানেজমেন্ট। তার মানে আপনি যখন প্রোডাক্ট নতুন নামাবেন অথবা কোনো প্রোডাক্টের এগ্রেসিভ অফার মার্কেটিংয়ে যাবেন, এই নেট রেভিনিউটা আপনি একটু গ্রাফটা দেখবেন যে ওভারঅল কি আসলে কোম্পানির সেল বাড়লো না কমলো। এই হিসেবটা নেট রেভিনিউ ম্যানেজমেন্টটা যখন ইউনিলিভার করলো, আলটিমেটলি দেখলো যে ওই সাবান তাদের জন্য আরো বিপজ্জনক, কারণ ওই সাবান তাদের কাস্টমারই কিনতেছে, তাদের মার্কেটিং নষ্ট হচ্ছে, তারা স্যান্ডালউডের কাস্টমারকে, স্যান্ডালিনার নর্মাল কাস্টমারকে আনতে পারতেছে না। তার মানে এই প্রোডাক্ট রাখা তো বিপজ্জনক, লস। পরে কিন্তু অফ করে দিল। এবং আয়ুষের ক্ষেত্রেও সেম ঘটনা হয়েছে, যে আয়ুষ বের করার কারণে কি হয়েছে, ইউনিলিভার এক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে, আয়ুষটা তো ডিফারেন্ট সেগমেন্টের প্রোডাক্ট। তো আলটিমেটলি দেখা গেল এই মার্কেটে হয়তো পন্স অথবা লাক্স অথবা ফেয়ার অ্যান্ড লাভলি, এই মার্কেটেই এইখান থেকে কাস্টমার ওইখানে চলে যাচ্ছে। সো দিস ইজ দ্য কনসেপ্ট
কল্ড নেট রেভিনিউ ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনার যদি 5টা প্রোডাক্ট থাকে আপনি মিলায়া দেখবেন, যেমন আমরা রিসেন্ট টাইমে এই নেট রেভিনিউ ম্যানেজমেন্টের প্ল্যান করে আমাদের ন্যাচারালসের অনেকগুলো প্রোডাক্ট কমাই ফেলছি। ধরেন আমাদের 12 ধরনের হানি ছিল, পরে আমরা দেখলাম এই 12টা হানিকে ম্যানেজ করা, 12টা হানির যে সেলস কিছু কিছুর কারণে একটার কারণে আরেকটা সেল হইতেছে না। তার মানে আমি যদি যেগুলো কম সেল হইতেছে এগুলো বাদ দিলে আমার বেশি সেলগুলো আরো বেশি সেল হবে এবং এগুলো আমি প্রমোশন করতে পারবো, ভালো কন্টেন্ট কমাইতে হবে। এবং সেম কাজটা ইউনিলিভার 1999 সালে একবার করছে। তাদের 1600 ব্র্যান্ড ছিল, তারা কিন্তু 1200 ব্র্যান্ডকে এইভাবে বাদ দিছে, কারণ দেখলো ওই 1200 ব্র্যান্ডের পেছনে যেই পরিমাণ বাজেট যায় সেই বাজেট যদি ওই 1200 ব্র্যান্ডকে কমিয়ে দিয়ে 400 ব্র্যান্ডে ফোকাস করে ওভারঅল নেট রেভিনিউ বেড়ে যায়। দিস ইজ কল্ড নেট রেভিনিউ ম্যানেজমেন্ট। এজন্য আপনারা প্রোডাক্ট নতুন নামানোর ক্ষেত্রেও চিন্তা করবেন যে আপনার একটা প্রোডাক্ট নামানোর কারণে এটার পেছনে যে এফর্ট দিতে হয় এটার কারণে অন্য প্রোডাক্টের সেলস কমে কিনা। ওভারঅল ধরেন আপনার মাসে এখন 10 লাখ টাকা লাভ হয়, সে 1 কোটি টাকা বিক্রি হয়। এখন আপনি নতুন প্রোডাক্ট নামাইয়া দেখা গেল যে বিক্রি ঠিকই 1.5 কোটি হয়, কিন্তু প্রফিট আর 10 লাখ আসে না, তখন আসে 8 লাখ। কেন? ওই 1.5 কোটিতে সেল নিতে গিয়ে অন্যান্য জায়গায় এত খরচ বেড়ে গেছে, বা নতুন একটা প্রোডাক্টকে পপুলার করতে গিয়ে ওভারঅল কোম্পানি লস হচ্ছে। হ্যাঁ, এটা যদি জেনে বুঝে হয় যে না আমি এখন একটু লস হচ্ছে, বাট এটা লং রানে আমি আগামী 6 মাসে এই জায়গায় যেতে পারবো দেখতে পাচ্ছি, ইট শুড বি ক্যালকুলেটিভ। আপনার ক্যালকুলেশনে ধরা পড়তে হবে যে ইয়েস নেট রেভিনিউ আমার এই জায়গায় যাচ্ছে। এই জন্য প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে গেলেও এই নেট রেভিনিউ হিসাব করবেন, প্রোডাক্ট বাদ দিতে গেলেও নেট রেভিনিউ খুব ক্যালকুলেটিভ ওয়েতে জিনিসটা হিসাব করবেন। সো এনআরএম এর আরো কয়েকটা ফ্যাক্ট আছে। নেট রেভিনিউ ম্যানেজমেন্ট ইটসেলফ একটা আলাদা ট্রেনিং। ইটসেলফ আমি এই ট্রেনিং প্রায় 3 মাস ব্যাপী করে এটা মোটামুটি ধরতে পারছি। আমি একদম বেসিক কনসেপ্টটা আপনাদের সাথে দিচ্ছি। যেমন প্রাইসিংটা এনআরএম এ একটা ফ্যাক্টর। কি ফ্যাক্টর? যেমন আমরা ন্যাচারালসে মাঝখানে গত বছর আমরা প্রাইস বাড়াইলাম, আমি দেখলাম যে খরচ টরচ বেড়ে গেছে, আমরা 20% প্রাইস বাড়াই দিছি। এখন এই যে 20% প্রাইস বাড়ানোর কারণে আমি যদি দেখি আমার নেট রেভিনিউ কমে গেছে, তাহলে কিন্তু আমি প্রাইস আবার ড্রপ করতাম। কিন্তু আমি দেখলাম যে 20% প্রাইস বাড়াইছি, আমার 5% সেলস কমছে বা 2% সেলস কমছে, বাট এই 2% সেলস কমানোর পরেও আমি যেহেতু প্রাইস 20% বাড়াইছি বিধায় আমার আসলে আরো 18% নেট রেভিনিউ বাড়তেছে। তার মানে গো ফর হায়ার প্রাইস, নো প্রবলেম। সেলস একটু কমার পরও ওভারঅল কিন্তু আমার গ্রোথ হাই, নেট রেভিনিউতে আমি হাই জায়গায় আছি। তো প্রাইসিং এর ক্ষেত্রে এই জিনিসটা চিন্তা করবেন। আবার এটা উল্টাভাবেও করা যায় যে প্রাইস আমি 20% কমানোর কারণে আমার সেলস বেড়ে গেছে 30%, তার মানে উল্টা আমি নেট রেভিনিউ গেইন করছি 10%। গো ফর ইট, যে আমি কমেই হাই ভলিউমে আমি প্রফিট করতে পারবো। সো এই জন্য প্রাইসিং এর ক্ষেত্রে নেট রেভিনিউ ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, যে আমি বেশি বিগার প্রাইসে খেলবো নাকি অল্প প্রাইসে বেশি বিক্রি করব। তারপরে প্যাক আর্কিটেকচার। অনেক সময় হয় যে ছোট প্যাকের কারণে আমি দেখা গেল অনেক রিচ করতে পারি, আবার অনেক সময় এমন হয় প্যাকটা বড় করে দেওয়ার কারণে। যেমন আমরা কি করলাম, আমাদের প্রোডাক্টগুলোর সবগুলো একটা করে সাইজ ছিল। সো একটা করে সাইজ থাকার কারণে যেটা হতো, যার বড় লাগবে সে হয়তো 2টা অর্ডার করতো, অনেকে আর করতো না। কিন্তু আমি যেটা দেখলাম যে প্রাইস প্যাক সাইজটা যদি বড় করে দেওয়া যায় তাহলে মানুষ ত্রিফল অর্ডার করতেছে। এখন ত্রিফল অর্ডারের সময় সে এত চিন্তা করে না এটাকে 80 গ্রাম না 100 গ্রাম, বাট আমি যদি 200 গ্রামটা বিক্রি করতে পারি একবারে, তার মানে আমার বড় প্যাকটা চলে গেল। আমি যদি 80 গ্রাম বিক্রি করি তাহলে আমার 80 গ্রামের আড়াইটা প্রোডাক্ট বিক্রি করলে যেই প্রফিট হবে, ওয়ারেজ একটা বিক্রি করলে সেই প্রফিট। আর কাস্টমারের জন্য লাভ হচ্ছে বড় প্যাকেজে নিলে কাস্টমার দেখতেছে যে প্রাইসিংটা কম পড়তেছে। সো দিস ইজ প্যাক আর্কিটেকচার, যে আমি কি ছোটতে করলে আমার লাভ বেশি হচ্ছে না বড়তে যাব, এটাও কিন্তু নেট রেভিনিউতে ইম্প্যাক্ট ফেলে। সো এটা কিন্তু প্রপার একটা ক্যালকুলেশন করবেন যে আমার বড় প্যাকে দেওয়ার কারণে আমার সেলস এত পরিমাণে বাড়ছে, অ্যান্ড আমার আবার কিছু কাস্টমার বড়টা হয়তো নিচ্ছেও না। সো সেক্ষেত্রে আমি ছোট বড় দুইটাই রাখবো নাকি একটা বাদ দিব। আবার অনেকে মিনি প্যাক দিয়েও বিজনেস করে। সো প্যাক আর্কিটেকচারটা কিন্তু নেট রেভিনিউ ম্যানেজমেন্টে খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড নাম্বার 3 যেটা মিক্স বলতে কি মার্কেটিং মিক্স, প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন। অর্থাৎ আপনি দেখলেন যে আপনার প্রোডাক্ট কক্সবাজারে যদি আচারের মার্কেটে আপনার আচার অ্যাভেলেবেল করলে একটা মার্কেটে প্লেসমেন্ট করতে পারলে আপনার বিগ বিজনেস হয়, তাহলে আপনি শুধু শুধু অন্যান্য প্লেসের পেছনে যেই পরিমাণ সময় শ্রম দিচ্ছেন তা না দিয়ে ওই সময় শ্রমটা যদি শুধু কক্সবাজারের মার্কেটে দেন, একটা মার্কেট থেকে আপনি বিগ ভলিউমে আর্ন করতে পারেন। আর্ন করে আপনি শক্তিশালী হয়ে তখন অন্যান্য মার্কেটে যেতে পারেন। তো এই মিক্সিং এর ক্ষেত্রে, যে সেটা প্যাকেজিং হোক,
প্রাইসিং হোক, প্লেসমেন্টের হোক, প্রোডাক্টের ক্ষেত্রে হয়, এই মিক্সের ফাইন টিউনিং করে দেখবেন কোনটা আপস এন্ড ডাউন করলে ওভারঅল প্রাইসিং এ বা ওভারঅল এনআরএম এ বা নেট রেভিনিউ ম্যানেজমেন্টে কোথায় হিট করে। ফোর্থ ওয়ান যেটা প্রমোশন ম্যানেজমেন্ট। তার মানে অনেক সময় এমন হয় যে কিছু প্রোডাক্টের প্রমোশন বাজেট বেশি। যেমন আমার স্টাইল কি, আমার চিন্তা হলো যে আমি কন্টেন্ট মেক করে করে 5 বছরে আমি 1 মিলিয়ন ফলোয়ার বানাবো বা 1 লাখ ফলোয়ার বানাবো 2 বছরে, তারপরে আমার প্রোডাক্ট বিক্রি হবে। এই থিওরিতে আমি বিলিভ করি না। আমি কন্টেন্টও বানাই যাব, বাট হিউজ প্রমোশন, যেমন দেখবেন যে আমার বই পুস্তক এগুলো সব আমি প্রমোশনে দিয়ে রাখি। কেন? আমার একটা প্রমোশন ম্যানেজমেন্ট প্ল্যান আছে। সেই ম্যানেজমেন্ট হচ্ছে সে ফর আমার মানি মাস্টারিটা এখন চলতেছে, তো মানি মাস্টারির অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 3000 টাকা বা আমার 6000 টাকা, তা আমি এখন ডিসকাউন্টে 1500 টাকা বিক্রি করতেছি। এখন আমি যদি কন্টেন্ট প্রচুর বানাই, আমি জানি আমার মানি মাস্টারিতে আমি অ্যাড রান না করলেও বিক্রি হবে, কিন্তু আমার এই কন্টেন্ট বানিয়ে আমার এটা পপুলার হতে তো আমার 1 বছর লেগে যাবে। হোয়াই নট আমি মানি মাস্টারি যদি $5 বিক্রি করি, আমার জন্য লস নাই। আমার যদি 600 টাকাও যায়, তারপরেও তো আমার 1500 টাকায় বিক্রি হলে আমার 900 টাকা ক্যাশ ইন করতেছে। তো দিস ইজ কল প্রমোশন ম্যানেজমেন্ট, যে আমি প্রমোশনে হাইয়েস্ট কোন পিক পর্যন্ত যাব। আপনি দেখতেছেন যে আপনি প্রমোশনে 1 লাখ টাকা ব্যয় করলে আপনার 5 লাখ টাকা সেল, আপনি প্রফিটে আছেন। আপনি দেখলেন 10 লাখ করলে 50 লাখ হয়, প্রফিটে আছেন। বাট 20 লাখে গেলে আবার সেই অনুযায়ী রেভিনিউ আসে না। তাহলে আপনি 20 লাখের আগের স্টেজ পর্যন্ত, অর্থাৎ প্রমোশনকে হাইয়েস্ট কোন পিকে নিলে আপনার প্রফিট ঠিক থাকে, দিস ইজ নেট রেভিনিউ ম্যানেজমেন্ট প্ল্যান। যে আমি এখন চাইলেই তো 1 কোটি টাকার অ্যাড রান করবো না, আবার 1000 টাকা করে আমার লাভ কি? আমার তো যত রিচ করা যায় তত বেটার। তাহলে আপনি প্রমোশন ম্যানেজমেন্ট এমন ভাবে করবেন যে হাইয়েস্ট পিকটা যাতে আপনি নিতে পারেন, যে আমি এই লেভেল পর্যন্ত প্রমোশন করলে হাইয়েস্ট এটা হয়, এর বাড়তি গেলে আমার কাভারেজ দিতে কষ্ট হয়ে যায়। দিস ইজ কল প্রমোশন, এবং এটাও নেট রেভিনিউ ম্যানেজমেন্টের সাথে কিন্তু অ্যালাইন। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা ট্রেড টার্মস ম্যানেজমেন্ট, অর্থাৎ যারা মানে ট্রেডারদের নিয়ে কাজ করেন, যারা ডিলার ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করেন, তারাও খেয়াল করে দেখবেন যে আমি ট্রেডারকে অফার দিলে ভালো হয়, যে আমি ট্রেডারকে গিফট দিলে বা আমার হচ্ছে দোকানদারকে গিফট দিলে দোকানদার পুশ করে প্রোডাক্ট চালাই দিবে, এটা বেটার। যদি দেখেন গিফট দিয়া ভালো সেল হয়, তাহলে এটাতে যান। আর যদি দেখেন না দোকানদারের সেল হচ্ছে কাস্টমারকে দেওয়া ভালো, কাস্টমারকে বালতি বিভিন্ন কিছু গিফট দিলে কাস্টমার নিজে গিয়েই প্রোডাক্টটা চায়, আর কাস্টমার যখন চায় দোকানদার তখন এমনি রাখতে ইচ্ছুক। তাহলে এইটা, কারণ এট এ টাইম কিন্তু আমরা সবাইকে অফার দিতে পারি না। সো আপনাকে দেখতে হবে যে আপনি কি ট্রেডে দিলে মানে ওইটা বেটার, কাস্টমারকে দিল নাকি ইনফ্লুয়েন্সার বিজ্ঞাপন যে করে সাকিব আল হাসানকে দিলে আমার লাভ, তাহলে সমস্ত ট্রেড এবং কাস্টমারের অফারের টাকা সাকিব আল হাসানকে দিবেন, তাহলে ও অ্যাড দিলে সবাই কিনবে। সো এটাও কিন্তু নেট রেভিনিউ ম্যানেজমেন্ট ফ্যাক্টর, যে আমি আসলে কোন ফ্যাক্টরে যাব। এটা ট্রায়াল এন্ড এররের মধ্য দিয়ে, এটার কোনো ফর্মুলা নাই যে আপনাকে আমি দিলাম বসায় দিলেন রেজাল্ট বেরিয়ে গেল না। আপনার বিজনেসের আলোকে জিনিসগুলো করে করে দেখবেন যে আমি এই অফারটা ওকে দিছি, ওকে দিলে এত সেল হয়, এই অফারটা কাস্টমারকে দিলে এত সেল হয়, আর কাস্টমার ওকে না দিয়ে এটা বিজ্ঞাপনে দিলে এত সেল হয়, যেটা প্রফিটেবল সেইখানে আপনি স্কেল আপ করবেন। দিস ইজ দ্য প্রসেস। অ্যান্ড কে টু ইনক্রিজ প্রফিট, ইনক্রিজ করার জন্য আমাদের কি করতে হবে? ওয়েট অফ পারচেস, কাস্টমারের ওই যে আমি একটু আগে বললাম বড় সাইজ বিক্রিতে ফোকাস করতে হবে। ছোট সাইজ তো কাস্টমার কিনতে যাবে, বাট আমি বড় সাইজে তাকে যদি একটা অফার দিয়ে দিতে পারি, আমি যদি বান্ডেল বিক্রি করতে পারি, তার মানে ওয়েট অফ পারচেস বাড়াইতে হবে। তারপরে কি বলছি? এফওপি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি অফ পারচেস বাড়াইতে হবে। তারপরে কি? পেনিট্রেশন বাড়াইতে হবে, মার্কেটে আমার পজিশন রেডি করতে হবে, তখন আলটিমেট গ্রোথটা আমার বা প্রফিটেবিলিটি বেড়ে যাবে। ট্রেন স্ট্র্যাটেজিস ফর মার্কেট ডেভেলপমেন্ট। মার্কেট ডেভেলপমেন্ট মধ্যে সিম্পল 10টা স্ট্র্যাটেজি আমরা কাজে লাগাইতে পারি। 1 নাম্বার হচ্ছে আনআইডেন্টিফাই আনমিট নিড, অর্থাৎ কাস্টমারের নিড আছে কিন্তু এটা আইডেন্টিফাই করে নাই কোনো ব্র্যান্ড, ওইটাতে কেউ কমিউনিকেট করে নাই, ওরকম কেউ প্রোডাক্ট বানায় নাই। যেমন ধরেন আমাদের দেশে আমার বিজনেস কোচিংটা আমার কাছে মনে হয়েছে আনমেট নিড, কাস্টমারের ভিতরে আছে কিন্তু কেউ ফিল করতেছে না। যখনই আমি ব্রেভটা ইন্ট্রোডিউস করাই দিলাম, মানুষ কিন্তু বুঝতেছে হ্যাঁ এটা তাদের দরকার। দিস ইজ দ্য আনমেট নিড, অর্থাৎ নিডটা আছে বাট কেউ এটা ফুলফিল করতেছে না। আপনি যদি এই নিডটা ধরতে পারেন, যেমন ঠিক এইরকম আরেকটা বিজনেস আমি এখনই রিভিল করছি না, আমি হয়তো নেক্সট 2 মাস পরে এরকম একটা বিজনেস যেটা আনমেট এরকম একটা নিড আমি খুঁজে পাইছি, যেটা কেউ সলভ করতেছে না, অনেকের এটা দরকার, ভিতরে ভিতরে দরকার, কেউ বলতেছেও না। দেখলাম যে এটা অন্তত কয়েকশো কোটি টাকার একটা বিজনেস আছে। তো আপনি এরকম ঠান্ডা মাথায় খুঁজবেন যে কোন আনমেট একটা নিডে আমি হিট করতে পারি, তাহলে দেখবেন আপনার প্রোডাক্ট বুমিং। নাম্বার 2, অ্যাফোর্ডেবল প্যাকস, মার্কেট ডেভেলপমেন্টের জন্য একটা সিরিয়াস স্ট্র্যাটেজি।
অনেক সময় বড় প্রোডাক্ট নিয়ে মার্কেটে বড় প্রোডাক্টের প্রফিট ভালো, বাট শুরুতে মুভ করে ভালো পজিশন ক্রিয়েট করা যায় না। যেমন শ্যাম্পুর মার্কেটের ক্ষেত্রে যেটা করছে সানসিল্ক বা চিক, বিভিন্ন শ্যাম্পুর প্রতিষ্ঠানগুলো, তারা মিনি প্যাক দিয়ে কি করছে, গ্রামের মানুষদেরকে বা সাধারণ যারা শ্যাম্পুতে অভ্যস্ত না তাদেরকে মিনি প্যাক দিয়ে অ্যাফোর্ডেবল করছে। আচ্ছা 1 টাকা করে 10 পিস 10 টাকায় নিলাম। এখন অভ্যস্ত হয়ে যাওয়ার পরে কিন্তু এবার তারা বড় প্যাকটা ইউজ করতেছে। দিস ইজ দ্য অ্যাফোর্ডেবল প্যাক। যে আমি প্যাক সাইজটাকে ছোট করে সে ফর, আমি যদি শুরুতেই চিন্তা করতাম আমি বিবিএম এর কোর্স বিক্রি করব অথবা ব্রেইভের কোর্স বিক্রি করব, হতো না। আমি অ্যাফোর্ডেবল সাইজে কি করছি দেখেন, সার্ভিসকেও কিন্তু অ্যাফোর্ডেবল সাইজ বানানো যায়, মিনি প্যাক বানানো যায়। তাহলে আমি বিএফসি কোর্সটা আমার একটা মিনি প্যাক 199 টাকা, একটা ক্লাস, মানুষ আসে 3-4 ঘন্টা আড্ডা দেয়, ভাল লাগে, এরপরে সে অন্যান্য কোর্সে চলে আসে। দিস ইজ অ্যাফোর্ডেবল। সো আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে অ্যাফোর্ডেবল কোনো প্যাক করে বেশি কাস্টমারকে রিচ করা, দিস ইজ ওয়ান কাইন্ড অফ মার্কেট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। নাম্বার 3, এডুকেশন ক্যাম্পেইন। আমাদের যে কাস্টমার মার্কেটে, এই কাস্টমার বিভিন্ন লেয়ারে থাকে। অনেক কাস্টমার আছে তারা নিজেরাই তাদের প্রবলেম জানে না, কিন্তু আপনি এডুকেশনাল বিভিন্ন ডিফারেন্ট টাইপের ক্যাম্পেইন, যেমন ধরেন আমাদের এই যে রুবিক্স কিউবের ক্যাম্পেইনটা, এটা কিন্তু দারুণভাবে মানুষকে এডুকেট করছে। মানে ডিফারেন্ট অ্যাঙ্গেলে মানুষকে বুঝাইতে, রুবিক্স কিউবটা আমি ঘুরে যখন দেখাইছি যে আমি সারাদিন ঘুরেলেও কাজ হবে না আমি যদি ফ্রেমওয়ার্ক স্ট্র্যাটেজি না বুঝি। একইভাবে আপনি বিজনেস এরকম রুবিক্স কিউবের মতো ঘুরাইতেছেন, সিস্টেম না বুঝে বছর পর বছর ঘুরাচ্ছেন, রেজাল্ট আসতেছে না। দিস ইজ এডুকেশনাল ক্যাম্পেইন। মানুষ সাথে সাথে রিলেট করছে, আসলেই তো তাই, আমিও তো বিভিন্নভাবে চেষ্টা করছি, আমার বিজনেস তো আমি ঘুরে দাঁড়াতে পারছি না। এই যে ক্যাম্পেইনে কি হলো, মানুষ এডুকেট হলো, তাহলে আমার বিজনেস কোর্স করতে হবে, শিখতে হবে। এখানে আমাদের অনেক বিজনেসম্যানরা আসে, তারা জীবন অন্য কোথাও বিজনেস কোর্স টোর্সও করে না, আমাদের একদম নিউ অডিয়েন্স, তারা আমাদের বিভিন্ন ধরনের এডুকেশনাল কন্টেন্ট, এই যে আমরা যখন বইয়ের ক্যাম্পেইনটা করেছি যে ব্যবসা শুধুমাত্র টাকা আর গায়ের জোরে হয় না, ব্রেইনের জোর লাগে, এই যে দিস ইজ এডুকেশনাল ক্যাম্পেইন। আচ্ছা ব্রেইনের জোর লাগে, আসলেই তো কথাটা রাইট, ব্যবসা তো আসলে শিখার জিনিস, বইটা কিনে পড়ে দেখি, এই যে এই টাইপের কন্টেন্ট বের করা। নাম্বার 4, স্যাম্পলিং অ্যান্ড প্রোডাক্ট এক্সপিরিয়েন্স। আপনার প্রোডাক্ট সেটা যদি সার্ভিসও হয়, প্রোডাক্ট যেটাই হোক, আপনি স্যাম্পলিং বা মিনি ভার্সন অথবা সিম্পল একটা অংশ মানুষের জন্য যদি ফ্রি করে কানেক্ট করতে পারেন, তখন কিন্তু একটা মার্কেট ডেভেলপমেন্টে তারা আপনার সাথে কানেক্ট হবে। নাম্বার 5, অ্যাভেলেবিলিটি অ্যান্ড ভিজিবিলিটি। অ্যাভেলেবিলিটি, দুইটা অ্যাভেলেবিলিটি লাগবে, একটা হলো মেন্টাল, কাস্টমারের টপ অফ মাইন্ডে যাতে আপনার প্রোডাক্টটা থাকে, আর একটা হলো ফিজিক্যাল অ্যাভেলেবিলিটি, প্রোডাক্ট যাতে বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল থাকে। যত জায়গায় অ্যাভেলেবেল মানুষ ওই যে যত দেখবে তত কিন্তু কিনতে আগ্রহী হবে। সো আপনার মার্কেট ডেভেলপমেন্টে এটা একটা প্ল্যান থাকবে। এই যে বিকাশ যেটা করছে, মার্কেটের ম্যাসিভ ড্রাইভ দিছে, তারা সব জায়গায় ভিজিবল অ্যাভেলেবেল যখন করে রাখছে, এইটা কিন্তু এখন যে কোনো ব্র্যান্ডের জন্য, নগদের জন্য অনেক কষ্ট তাদেরকে এটা বিট করা, কারণ এই পরিমাণে অ্যাভেলেবেল অ্যান্ড ভিজিবলি তারা মার্কেট ডেভেলপ করে ফেলছে। নাম্বার 6, কমিউনিটি অ্যান্ড এঙ্গেজমেন্ট। খুবই পাওয়ারফুল। যারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ আছেন, আপনারা আপনাদের কাস্টমারদের জন্য একটা কমিউনিটি বিল্ড করে দিবেন। এই কমিউনিটির জন্য বিভিন্ন অফার থাকবে, সার্ভিস, নানান কিছু দিয়ে কমিউনিটি অ্যান্ড এঙ্গেজমেন্টটা যদি আপনি রাখতে পারেন, এই কাস্টমাররা কিন্তু কন্টিনিউ দেখবেন আপনাকে মানে দিচ্ছে, কি বলে, ফ্রিকোয়েন্সি অফ পারচেজ বাড়তেছে, তারা হাই ভ্যালু প্রোডাক্ট নিতেছে, তারা অ্যাডভোকেট হয়ে যাচ্ছে, আরও কাস্টমার তারাই তখন এনে দিবে। নাম্বার 7, কনসিস্টেন্সি অ্যান্ড কমিটমেন্ট। এবং আমরা আমাদের ব্র্যান্ডের যে কমিটমেন্ট, ব্র্যান্ডের যে প্রমিস, ব্র্যান্ডের যে ফিলোসফি, এই জায়গাগুলো আমরা কনসিস্টেন্টলি মেনটেন করব, এবং আমরা যে কমিটমেন্টটা কাস্টমারকে দিব, এবং কমিটমেন্টটা কি হবে, আন্ডার প্রমিস ওভার ডেলিভার। যখন এটা আমরা কন্টিনিউ করতে পারবো, দেখবেন যে আলটিমেটলি লং রানে আপনার একটা বিগ মার্কেট তৈরি হয়ে যাচ্ছে। অ্যান্ড নাম্বার 8 হচ্ছে সুপিরিয়র প্রোডাক্ট। এটা এতক্ষণ আমরা কথা বলেছি, যার মানে মোর প্রিমিয়াম প্রোডাক্ট, অর্থাৎ দামি প্রোডাক্টে আস্তে আস্তে কনভার্ট করা। দেখবেন যে এই যে নর্থ এন্ড বা বিভিন্ন যে স্টারবাকসে কফি হাউসগুলোর পাশে দেখা গেল যে কফির মেশিন বিক্রি করে 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 2 লাখ টাকা। তাহলে আলটিমেটলি কি হয়, কফি হয়তো খাচ্ছে ঠিকই, বাট একটা অংশের কাস্টমারও যদি ওই হাই ভ্যালু প্রোডাক্টটা কিনে, ওদের বিজনেসে কিন্তু একটা সুপার গ্রোথ হইতেছে। অ্যান্ড নাম্বার 9, স্কেল আপ। যখন উপরে এই 8টা কাজ প্রপারলি করব, তখন কিন্তু দেখবেন যে বিজনেস শুধু গ্রোথে সীমাবদ্ধ নাই, তখন বিজনেসে মার্কেটিং এফোর্ট কম দেওয়ার ফলেও অটোমেটিক্যালি গ্রোথ হচ্ছে। আমাদের এখন দেখবেন স্টুডেন্টরা, আমাদের কোনো ব্যাচ ফুল করার জন্য আমাদের অ্যাগ্রেসিভ কোনো মার্কেটিংয়ে যেতে হয় না, যে হ্যাঁ বিবিএম এর জন্য আপনারা কোনো দিন দেখেন অ্যাড রান করছি, ব্রেভের অ্যাড রান, কারণ স্টুডেন্টরাই, যে গতকালও দেখলাম যে কয়েকজন স্টুডেন্টরাই তাদের পরিচিত লোকজনকে জোর করে জয়েন করাচ্ছে। তো এই কাজগুলো প্রপার হলে অটোমেটিক্যালি স্কেল আপ। এন্ড নাম্বার 10 যেটা, মেজার দ্য পারফরমেন্স।
আপনাকে দেখতে হবে কোনটা থেকে কোন আউটপুটগুলো ভালো আসতেছে, যেটা থেকে প্রপার বেস্ট আউটপুট আসবে ওই পার্টগুলোতে আরও মনোযোগ বাড়ায় দেন। আপনি যদি দেখেন আপনার কমিউনিটি এঙ্গেজমেন্ট থেকে ভালো আউটপুট আসে, তাহলে কমিউনিটির জন্য বেশি বেশি অফার, কমিউনিটির জন্য মিট আপ, ট্যুর, তাদের জন্য গিফট, বিভিন্ন কিছু কমিউনিটিতে বাড়ান। আবার যদি দেখেন যে না আমার এডুকেশন ক্যাম্পেইন ভালো কাজ করতেছে, তাহলে এইটাতে আপনার এফোর্ট বাড়ায় দেন। আবার যদি দেখেন যে আমার অ্যাভেলেবিলিটিতে কাজ করতেছে, তার মানে আরও বেশি অ্যাভেলেবিলিটি অ্যান্ড ভিজিবিলিটি বাড়ানোর দিকে ফোকাস করেন। দিস ইজ স্ট্র্যাটেজি ফর মার্কেট ডেভেলপমেন্ট। আমরা অলমোস্ট শেষ দিকে চলে আসছি, আজকে আমরা একটু আগে আগে শেষ করতে পারবো আই হোপ। দ্য পার্থেনন প্রিন্সিপাল। পার্থেনন আপনারা জানেন যে গ্রিসের সেই বিখ্যাত একটা স্থাপনা, যেটা কখনো মন্দির কখনো মসজিদ, এক এক ধর্মীয় কাজে বিভিন্নভাবে এটা একটা বিখ্যাত স্থাপনা। সো পার্থেনন প্রিন্সিপালের মূল কথা হচ্ছে স্মল ইমপ্রুভমেন্ট ইন মাল্টিপল এরিয়াস ক্যান রেজাল্ট ইন লার্জ ইমপ্রুভমেন্ট ইন রেজাল্ট। অর্থাৎ ছোট্ট ছোট্ট এই যে এইটা প্রায় এত হাজার বছরেও এখনো টিকে আছে, বিকজ অফ এটার ছোট্ট ছোট্ট কম্পোনেন্টগুলো, এই যে পিলারগুলা এক একটা কম্পোনেন্ট এটাকে দাঁড়া করায় রাখছে, যার কারণে এই হাজার হাজার বছর ধরে এই স্থাপনা বিজনেসে এই যে পার্থেনন যে স্থাপনাটা টিকে থাকার মতো, আপনার বিজনেসটা লাইফ টাইম টিকে থাকবে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট ইমপ্রুভমেন্ট বিভিন্ন মাল্টিপল এরিয়াজে। একটা বড় কাজ করে ফেলছেন শুধু একটার উপর ডিপেন্ড করবে না, স্মল স্মল ছোট্ট ছোট্ট ইমপ্রুভমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আপনি যখন করবেন দেখবেন লং রানে এটা একটা পার্থেননের সেই এত গ্রিকের বিখ্যাত স্থাপনার মতো আপনার বিজনেসটা এরকম হাজার হাজার বছর টিকে থাকবে। সো পার্থেনন প্রিন্সিপালে কি কি আমাদের স্ট্র্যাটেজি, আমরা এগুলো অলরেডি থ্রু আউট দ্য কোর্স আমরা অনেকগুলো স্ট্র্যাটেজি আলাপ করেছি, ওগুলো আবার একটু রিভিউ যদি করি, যেটাকে আমি বলছি ওয়াইড অ্যারে মার্কেটিং। পার্থেনন প্রিন্সিপাল কি কি? এন্ডোর্সমেন্ট আপনার জন্য খুবই পাওয়ারফুল। আপনি যেই প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে কাজ করছেন, এই প্রোডাক্ট এবং সার্ভিস রিলেটেড ইন্ডাস্ট্রি এক্সপার্টদের থেকে আপনি এন্ডোর্সমেন্ট নেন, তাহলে এটা মানুষকে বিলিভ করতে হেল্প করবে। যেমন আপনি যখন এই যে দেখবেন বিভিন্ন ব্র্যান্ডগুলো বুয়েট টেস্টেড এটা সেটা ইউজ করে, বা কোনো গবেষক রিসার্চার ওই সেক্টরের এক্সপার্ট তাদের নিয়ে যখন এন্ডোর্সমেন্ট করে, যেমন আমাদের ব্রেইভের একজন শুজ নিয়ে কাজ করে, ও ডক্টর কমফোর্ট নামে এরকম একটা ব্র্যান্ড লঞ্চ করে, মানে ওরা হচ্ছে মানে রুগীদেরকে চিন্তা করে এরকম একটা কমফোর্ট ব্র্যান্ড আনতে চাচ্ছে। তো তখন আমি ওকে এন্ডোর্সমেন্টের একটা প্ল্যান দিলাম। ও এখন কি করতেছে, বিভিন্ন ডক্টরদের সাথে কোলাবোরেশনে যাচ্ছে, যারা এই যে পায়ে যাদের ব্যথা হয়, হাঁটতে গেলে একটু প্রবলেম হয়, এই টাইপের ডক্টররা যারা আছে তারা যদি এন্ডোর্স করে দেয় যে এই ব্র্যান্ডের জুতো আপনারা ব্যবহার করেন, আলটিমেটলি ওই এন্ডোর্সমেন্টটা কিন্তু সবচেয়ে পাওয়ারফুল। সো আপনি দেখেন আপনার প্রোডাক্টকে এন্ডোর্স করে দেওয়ার মতো এরকম কেউ আছে কিনা, যে একটু বলে দিলে আপনার যদি সে ফর হেলথ রিলেটেড প্রোডাক্ট হয় তাহলে একটা ডক্টর যদি এন্ডোর্স করে, আপনার যদি নিউট্রিশন রিলেটেড প্রোডাক্ট হয় তাহলে একজন নিউট্রিশনিস্ট যদি এন্ডোর্স করে, বা সে যদি আপনার এখান থেকে একটা ভিডিও করে, বা সে যদি একটু বলে একটা রিভিউ করে, তার মানে দিস ইজ কল এন্ডোর্সমেন্ট। আপনাকে একটু বলে দেওয়ার কারণে কিন্তু দেখবেন যে দাঁড়ায় যাচ্ছে। তারপরে রেফারেল মার্কেটিং, রেফারেল সিস্টেম, তার মানে হচ্ছে আপনার প্রোডাক্টের জন্য সেটা অনলাইনে হইতে পারে অফলাইনে হইতে পারে, যারা আপনার কাস্টমার আছে তাদের মধ্য থেকে আপনি রেফারেলের একটা ব্যবস্থা, যেমন অ্যামাজনে আছে বা ওয়ার্ল্ডের অন্যান্য অনেক ব্র্যান্ডের আছে, যেটাকে আমরা এফিলিয়েট মার্কেটিংও বলি, যে আপনার প্রোডাক্ট অন্যরা যদি সেল করে তাহলে একটা কমিশনের সাথে তারা কানেক্ট হবে। কি হলো, তাদেরকে একটা লিঙ্ক ক্রিয়েট করে দিলেন, তারা যখন আপনার প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবে, ওই লিঙ্ক থেকে যারা কিনবে, প্রোডাক্টটার দাম যদি 100 টাকা হয় তাহলে ও হয়তো 10% একটা ডিসকাউন্ট পাওয়ার ওর কাছে দিয়ে রাখবেন। তাহলে কাস্টমার ওর লিঙ্ক থেকে কেন কিনবে, কারণ ওইখানে কাস্টমার 10% ডিসকাউন্ট পাচ্ছে, আর ওর ওই লিঙ্ক থেকে বিক্রি হলে আপনি ওকে আরো 5% 10% একটা প্রফিট ওর সাথে শেয়ার করছেন। এখন ও যখন দেখবে যে এখান থেকে সেলস করলে আমার লাভ হয়, তখন কিন্তু ওর রেফারাল, ওর যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, কারণ হচ্ছে কি এই রেফারেলটাকে মানুষ এখন অনেক বেশি বিলিভ করে যে ও আমার ওই বন্ধু বলছে তার মানে ভালো হবে। যেমন আমাদের একটা প্ল্যান আছে, আমাদের সবগুলো কোর্স রেকর্ড বা দাঁড়ায় গেলে আমরা তখন স্টুডেন্টদের নিয়ে এই প্রোগ্রামটাতে যাব, যে রেফারেল প্রোগ্রাম, বিভিন্ন স্টুডেন্টরা আমাদের সাথে রেফারেন্স নিবে, ওদেরকে আমরা লিঙ্ক ক্রিয়েট করে দিব, এগুলো ওরা মার্কেটিং করে ওরা ব্যাপকভাবে এটাকে ছড়াই দিতে কাজ করবে। অ্যান্ড নাম্বার 3 যেটা ডিরেক্ট মেইল, আমরা ইমেল মার্কেটিংটাকে একটু যদি প্রপারলি প্ল্যান করতে পারি, এখান থেকেও কিন্তু ভালো সেলস আসা সম্ভব। বাংলাদেশে যেমন চাল ডাল, তারপরে হচ্ছে আপনার ফুড পান্ডা, বিশেষ করে রকমারি চমৎকার করে কিন্তু ইমেল মার্কেটিংটাকে ইউজ করে, কারণ ডে বাই ডে মানুষ এখন কর্পোরেটে অনেকে জব করে এবং ইমেলে অভ্যস্ত হইতেছে। একটা সময় অভ্যস্ততাটা কম ছিল, এখন এটা বাড়তেছে, মানে এই রিলেটেড মার্কেটিং আপনি করতে পারেন। অ্যান্ড নাম্বার 4 টেলি মার্কেটিং, খুবই পাওয়ারফুল।
আপনি কাস্টমারের যে এক্সিস্টিং কাস্টমাররা আছে তাদের ডেটা অনুযায়ী তাদেরকে ফোন দেওয়া, স্যার আপনি তো আমাদের এই প্রোডাক্টটা নিয়েছিলেন, ব্যবহারের পরে ফিডব্যাক নিলেন, আমাদের কিন্তু নতুন এই জিনিসটা আছে। তো এই বিভিন্ন জিনিসগুলো দিয়ে কি হবে, তাদের সাথে আপনি কানেক্ট করছেন, টেলিমার্কেটিং। তারপর ডিরেক্ট সেলস। ডিরেক্ট সেলস কি? ডোর টু ডোর সেলসের কথা বলতে পারি, সেলসম্যান নিয়োগ দিয়ে আমরা যে সেলসগুলো করি। তারপরে বলছি আমরা ফিবি মার্কেটিং, অর্থাৎ ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, যেটাকে আমরা বলছি একটা ফানেল স্টেজ বানানো। কাস্টমার একটা প্রোডাক্ট, ছোট্ট প্রোডাক্ট দিয়ে ঢুকবে, স্টেজ বাই স্টেজ আমার হাই ভ্যালু প্রোডাক্ট কিনবে। অর্থাৎ ফ্রন্ট এন্ডে আমি একটা অফার দিয়ে তাকে কানেক্ট করাবো, আর ব্যাক এন্ডে যাতে অন্যান্য অফার দিয়ে সে যাতে লাইফ লং আমার কাস্টমার থাকতে পারে। অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার খুবই পাওয়ারফুল। জয়েন্ট ভেঞ্চার কি? আপনি হয়তো আপনার প্রোডাক্টের রিলেটেড কারো সাথে আপনি ইয়েতে যেতে পারেন। সে ফর আপনি এসএসএল কমার্স আপনার পেমেন্ট গেটওয়ে, এখন আপনি কর্পোরেট প্রোডাক্ট বিক্রি করেন। এখন এসএসএল কমার্সে কিন্তু মোটামুটি বাংলাদেশের ই কমার্সের অলমোস্ট সবাই তাদের কাস্টমার। এখন আপনার ই কমার্স উদ্যোক্তারা যদি আপনার ক্লায়েন্ট হয়, আপনি এসএসএল কমার্সের সাথে একটা জয়েন্ট ভেঞ্চারে গেলেন যে আমি এই ক্লায়েন্টদের কাছে করব, তাহলে আমি আপনি যদি এই ডাটাগুলোতে এদের কাছে আমার মার্কেটিং করে দেন, তাহলে পার প্রোডাক্ট সেলে আপনাকে এরকম দিব। হোয়াট এভার, সেটা আপনি ডিসকাস করে সেটেল ডাউন করে নেবেন যে প্রোডাক্ট সেলিং থেকে দিবেন নাকি একবারে একটা অ্যামাউন্ট দিবেন। তাহলে তাদের সাথে একটা পার্টনারশিপ হলে যেটা হবে, এসএসএল আপনার হয়ে ওই লোকগুলোর কাছে মেইল পাঠাবে, এসএমএস দিবে, বা ওরা মার্কেটিং করবে। তাহলে ওর জয়েন্ট ভেঞ্চারে কি হচ্ছে, আলটিমেটলি আপনার মার্কেটিংটা হইতেছে। এটা এসএসএল আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম, এটা কোনো কুরিয়ার সার্ভিস হইতে পারে, আপনার রিলেটেড ব্র্যান্ডের যে কোনো কিছু হইতে পারে, যে জয়েন্ট ভেঞ্চার তার সাথে। ইভেন এটা কোনো ইনফ্লুয়েন্সারের সাথে হইতে পারে, যে সে যদি আপনার প্রোডাক্টটা, ইভেন এই যে এখন দেখবেন প্রচুর পডকাস্ট হয়, আপনি দেখলেন যে আপনার রিলেটেড পডকাস্ট কোনটা, যেই অডিয়েন্সটা আপনার প্রোডাক্টের সাথে রিলিভেন্ট, ওই পডকাস্টে এই ধরনের আলোচনা হয়, তাহলে ওই পডকাস্টের সাথে আপনি জয়েন্ট ভেঞ্চার করলেন যে পডকাস্টের যত এপিসোড হবে এই এপিসোডগুলোতে আমরা স্পন্সর থাকবো, পিছনে আপনার লোগোটা থাকবে। ওরা হয়তো পডকাস্টের মাঝে বা 10 মিনিট যাওয়ার পরে আপনাকে একটু কি বলে এন্ডোর্স করে দিবে, আপনার ব্র্যান্ড সম্বন্ধে একটু বলবে, ওদের ডেসক্রিপশনের মধ্যে আপনার প্রোডাক্ট সম্বন্ধে একটু লিঙ্ক দেওয়া থাকবে। দিস ইজ কল জয়েন্ট ভেঞ্চার। এবং ডিফারেন্ট জয়েন্ট ভেঞ্চার প্রোগ্রাম দিয়ে আমরা কিন্তু আসলে নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে পারি, সেলস গ্রোথ আনতে পারি। তারপরে বেনিফিশিয়ারি রিলেশনশিপ। দেখেন এই বেনিফিশিয়ারি রিলেশনশিপ কি? কাস্টমারের সাথে হতে পারে, আপনার যে যত কাস্টমার আছে তাদেরকে বেনিফিশিয়ারি, তাদেরকে আপনি এমন কোনো বেনিফিট দেওয়া যেটার কারণে সে আপনার মার্কেটিংয়ের জন্য হেল্প করবে। আবার আপনি ইনফ্লুয়েন্সারদের সাথে সম্পর্ক যেতে পারেন, ইন্ডাস্ট্রির এক্সপার্টদের সাথে যেতে পারেন, অথবা আপনি ছোট ব্র্যান্ড এই রিলেটেড কোনো মানে এক্সপার্টের কাছে গিয়ে তার সাথে আপনি একটা বেনিফিশিয়ারি, যে উনি আপনার হয়ে একটা পোস্ট দিয়ে দিল, বা তার কাছে আপনি একটা গিফট নিয়ে গেলেন, সেটা দিয়ে একটা পোস্ট দেওয়ার কারণে আপনার জিনিসটা রিচ করে গেল। এরকম হইতে পারে। যেমন আমাদের যখন বই নিয়ে আমরা কাজ করি, আমি বই লেখালেখি করি, তখন বই নিয়ে যারা রিভিউ করে তাদের সাথে আমরা একটা বেনিফিশিয়ারি রিলেশনে চলে যাই, যে আপনার এইখানে আমার বই নিয়ে একটা রিভিউ করেন, এই রিভিউ করে যেই বইগুলো আপনার ওই প্ল্যাটফর্ম থেকে সেল আসবে, আপনি আমাদের সেলস পাঠাবেন, ওই সেলের একটা পার্সেন্টেজ আমরা তার কাছে দিয়ে দিব। তাহলে উনি তো নর্মালি বই নিয়েই করে রিভিউগুলা, তো ওইখানে আমি যদি এক্সট্রা একটা তাকে বেনিফিট দিই, তাহলে সে আমার বইটা নিয়ে রিভিউ করলে তার একটা অডিয়েন্স আছে, তারা প্রচুর বই অর্ডার করতেছে। সো দিস ইজ কল বেনিফিশিয়ারি। আপনার কিন্তু এই সাপোর্টগুলো নিতে হবে। তারপরে মেম্বারশিপ খুবই ইম্পর্টেন্ট। কন্টিনিউয়াসলি যদি আপনি সেলসটা গ্রো করতে চান, কন্টিনিউয়াসলি চান যে আমার কন্টিনিউ সেলটা হোক, তাহলে মেম্বারশিপের জন্য আজকে দেখেন এই যে স্বপ্ন, আগরা, মিনা বাজার, সবার মেম্বারশিপ সিস্টেম আছে। আবার টেলকো কোম্পানি আজকে দেখেন গ্রামীণ ফোনের আপনার জিপি প্লাটিনাম স্টার অমুক, তারপরে এলিট প্রোগ্রাম রবির, তারপরে ইসের হচ্ছে অরেঞ্জ ক্লাব, বাংলা লিঙ্কের, এই যে এগুলো মেম্বারশিপের কি হয়, মানুষের একটা গুড ফিল হয়। এখন স্বপ্ন থেকে আপনি 100 টাকার কিনলে 1 পয়েন্ট পাবেন, সেটা ভাঙালে 75 পয়সা, খুবই কম, বাট দিস ইজ একটা গুড ফিল হয়। এই যে আমার মানি ব্যাগ জুড়ে ধরেন এক্সটেসির মেম্বারশিপ, আরঙের মেম্বারশিপ, বিভিন্ন দিয়ে ভরা। এখন এই মেম্বারশিপের কারণে যেটা হয়, আলটিমেটলি ওই দেখা গেলো এক্সটেসির মেম্বারশিপ থাকে, আমি চিন্তা করি আচ্ছা ওদের তো মেম্বারশিপ আছে, অন্যগুলোতে না যাই, ফ্রিল্যান্ডে না যাই, আমি এক্সটেসি থেকেই কিনি। এটা কিন্তু কাজ করে। তার মানে আপনি যদি এরকম একটা সুন্দর প্রিমিয়াম কার্ড করে দেন, যেখানে আপনার থেকে কেনাকাটা করলে সে একটা পয়েন্ট জমা হবে, এই পয়েন্ট দিয়ে হয়তো একটা গিফট পাবে বা একটা ডিসকাউন্ট পাবে সামথিং। তো এটা কি করে, মানুষের লং রানে আপনার ব্র্যান্ডের সাথে অ্যাটাচমেন্ট করতে হেল্প করে। তো এরকম বিভিন্ন ছোট্ট 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 আমরা এই থ্রু আউট দ্য কোর্স অনেক কিছু শেয়ার করেছি। সেইখানে আমি একটা মোটামুটি রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। দিস ইজ কল্ড পার্থেনন প্রিন্সিপাল। কেন পার্থেনন প্রিন্সিপাল? কারণ এই যে ছোট্ট ছোট্ট এক একটা স্টেপ আপনাকে কিন্তু ঠিক এরকম পিলারের মতো কাজ করবে। এই সবগুলো পিলার মিলেই, এই সবগুলো যখন এট এ টাইম কাজ করবে আপনার জন্য, তখনই কিন্তু আসলে আপনি সাস্টেনেবল অ্যান্ড প্রফিটেবল ব্র্যান্ড হয়ে এরকম দাঁড়ায় থাকবেন হাজার হাজার বছর।
এই যে দেখেন গ্রোথের জন্য কি করে, আমরা নেটফ্লিক্সের একটা প্ল্যানিং এখানে দেখতে পাচ্ছি, আপনি খেয়াল করে দেখেন যে নেটফ্লিক্সের মান্থলি প্রাইস রেগুলার বেসিকে যদি হয়, বেসিকে হচ্ছে মানে $7, আবার এই বেসিকের মধ্যে উইথ অ্যাড, তার মানে আপনি $7 যদি নেন আপনাকে বিজ্ঞাপন দেখাবে, আবার আপনার রেজুলেশন কি হবে 720p এইচডি 720p পর্যন্ত হাইস্ট। বাট আপনি যদি বেসিক উইদাউট অ্যাড নেন এটা আবার হচ্ছে $10, আবার স্ট্যান্ডার্ডে গেলে এটা হচ্ছে $15 বা $16 কাছাকাছি, কিন্তু এটাতে আপনি 180p এইচডি পাবেন। আবার প্রিমিয়াম যদি চান তখন আপনি 4K তে দেখতে পারবেন। তার মানে যাদের বাসায় 4K টেলিভিশন আছে, দেখেন এখন আমরা হইলে এই নেটফ্লিক্স আমগো বাংলাদেশ থেকে আমরা বানাইলে আমরা প্ল্যান বানাইতাম সরাসরি একটা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন মাসে $200, কিন্তু ওরা দেখেন সেগমেন্ট আলাদা আলাদা করছে, অফারগুলো আলাদা আলাদা করছে। তার মানে ওদের টার্গেট কি এখন খেয়াল করে দেখেন তো ওদের গ্রোথের জন্য কি চিন্তা করা লাগবে। আচ্ছা আমার বেসিকে 10 লাখ কাস্টমার আছে, বেসিকের 10 লাখে যদি আমি বেসিক উইথ অ্যাডে আছে এটাকে যদি আমি বেসিকে নিতে পারি তাহলে বিজনেস দেখেন কত পার্সেন্ট বেড়ে গেল। আবার বেসিক থেকে যদি আমি স্ট্যান্ডার্ডে নিতে পারি দেখেন বিজনেস কত পার্সেন্ট বেড়ে গেল। স্ট্যান্ডার্ড থেকে যদি আমি প্রিমিয়াম নিতে পারি তো ওর টিম এখন ব্যাকএন্ড থেকে আসলে কি করবে, এই কমিউনিকেশন করবে। আপনি তো এখন এটা দেখতে পাচ্ছেন, আপনি স্ট্যান্ডার্ডে চলে আসেন তখন কি করবে, হুট করে একটা অফার দিবে আজকের এই মাসের জন্য স্ট্যান্ডার্ড পুরো ফ্রি। আপনি যদি এই মাসে বেসিক থেকে স্ট্যান্ডার্ডটাকে এনজয় করতে চান এই মাস ফ্রি, 1 মাস ফ্রি দিল, আপনি বেসিক থেকে স্ট্যান্ডার্ডে এসে দেখলেন বাহ পিকচার ক্লিয়ার। আর নেটফ্লিক্সের মানুষ মুভি দেখে, সিরিজ দেখে, এখানে যত একটু রিয়েলিস্টিক ফিল পায় তত মজা। এই যে স্ট্যান্ডার্ডের মজা পেয়ে গেছে সে কিন্তু আর বেসিকে ফিরবে না। কিন্তু দেখেন 10 টাকার জিনিস এবার কিন্তু 15 টাকা করে বেচতেছে, ওর 50% গ্রোথ হয়ে গেল। এইবার স্ট্যান্ডার্ড থেকে হঠাৎ করে একদিন আবার প্রিমিয়ামে দিল, আপনি 4K এনজয় করতে পারেন। তাহলে মানে আলটিমেটলি দেখছেন কিভাবে জিনিসগুলোকে প্ল্যানিং করা, একদম প্ল্যান করাই থাকে যে কিভাবে আমি এই কাস্টমারকে আস্তে আস্তে প্রিমিয়ামাইজেশনে নিব অ্যান্ড মোর ইউসেজ করবো। মোর ইউজার তো একটা প্ল্যান আছেই, তারপর মোর ইউসেজ, তারপর হচ্ছে প্রিমিয়ামাইজেশন। আমার ইউজ যখন অনেক করতেছে, পার্মানেন্ট হয়ে গেছে কাস্টমার, এখন তাদেরকে আমি প্রিমিয়ামে নিব। দ্যাটস দ্য প্রসেস। এই প্রসেসে কিন্তু মূলত ভ্যালুগুলো সব কোম্পানি, এটা আমরা স্ট্যান্ডার্ড হিসেবে জাস্ট নেটফ্লিক্সে দিলাম, আপনার সব ব্র্যান্ডগুলোই আসলে এইভাবে মূলত গ্রোথগুলো রেডি করে। দেখবো যে কিভাবে আসলে গ্রোথের জন্য কাজ করে। আমরা যদি দেখি এখানে দেখেন একটা পানির বটল, তারা পানি নিয়ে কাজ করে, বাট বটলটা তারা মোর ইউসেজ, এই একটা কেন করছে মোর ইউসেজ, অর্থাৎ পানি খেতে আমরা নর্মালি ভুলে যাই, পানির বোতল নিয়ে আসি ব্যাগের মধ্যেই থেকে যায় বা রেখে দিই, কোনো কাজ করে না। কিন্তু ওরা এমন একটা বটল বানাইছে, এই বটলটা ইটসেলফ আপনাকে ফলো আপ দিবে। আপনি যদি টাইমার দিয়ে রাখেন যে আমি 1 ঘন্টা পর পর একটু করে পানি খাবো, 1 ঘন্টা পরও আপনাকে একটা ফলো আপ দিবে, দুম করে ও একটা ইন্ডিকেশন দিবে, আপনার পানি খাওয়ার কথা মনে পড়বে। এখন আপনি যদি এই ব্র্যান্ডের ইউজার হন, আপনার যতবার পানি আপনাকে খাওয়াইতে পারবে, এই বটলের পানির বিক্রি কিন্তু বেড়ে গেল। এখন আপনি 1 বোতল পানি যদি রেখে দেন 3 দিন ব্যাপী খান, তাহলে তো ওর বিক্রি কম হচ্ছে, তার মানে ও রিপিট আপনাকে খাওয়াইতে চায়, বিধায় কিন্তু দেখেন এই যে মোর ইউজেজ অ্যাড তৈরি করছে। ওয়াটার বোতল রিমাইন্ডস ইউ টু ইট বা ড্রিঙ্ক, তার মানে আপনাকে মনে করাই দিচ্ছে আপনি খাইলে মোর ইউজেস, মানে আপনি বেশি ইউজের দিকে গেলেন। তারপর দেখেন আমাদের খুব পরিচিত অ্যাড, মাফামণি গুণে ভরপুর, ওজনটাও এক কেজি, ঠিক কি জানি লবণটা মোল্লা সল্ট তেনে প্রতিজন মোল্লার লবণ, তেজপাতা চিনি পয়সা পয়সা কিনি, তেনে প্রতিজন মোল্লা লবণ, তেনে প্রতিজন মোল্লা লবণ। তার মানে কি এটা ফোকাস করতেছে মোর ইউজার, চেনে প্রতিজন, মোল্লা লবণ সবাই চিনে, তার মানে যারা এখনো কিনেন নাই তারা আরো কিনেন, মোল্লা লবণ কিনেন, তেজপাতা চিনি যাই কিনেন সাথে মোল্লা লবণ থাকতে হবে। খুবই পুরনো অ্যাড। তারপরে এই যে এটা এর আগে দেখেছেন, তারপর আবার একটু খেয়াল করে এবার খেয়াল করেন যে
তার মানে আমরা যদি 3 বার ব্রাশ করি আলটিমেটলি কি হইতেছে, টুথপেস্ট বেশি লাগতেছে। আর টুথপেস্ট বেশি লাগলে আপনি যদি কোলগেটের কাস্টমার কোলগেটই কিনতেছেন। তারপর এই যে এর আগে আপনারা জানেন যে একটা স্ট্র্যাটেজি, কোলগেটের ক্যাপটা একটু বড় করে দেওয়া হয়েছিল। তো বড় করে দেওয়া হয়েছে কি, টুথপেস্ট একবার বের হয়ে গেলে আর ভিতরে ইন করানো যায় না। তার মানে ওইটা নিয়ে আমরা ব্রাশ করতে থাকি। একই ফ্যামিলিতে দেখা গেল মাসে 2টার জায়গায় 3টা করে লাগতেছে। তো এইগুলা কিন্তু মোর ইউসেস, এই স্টাইলে ওরা অ্যাড প্ল্যানিং সব কিছু করে, এটা একটা গ্রোথের পার্ট। তারপর এই যে দেখেন, এই যে আমরা স্প্রে এখন যেভাবে ব্যবহার করি, এগুলো কিন্তু বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে শেখানো হয়েছে যে একদম স্প্রে শরীরে আগা থেকে মাথা পর্যন্ত মাখতে, কারণ যত স্প্রে করবেন আপনি কি হবে, তত আপনার ইউজেস হবে। সো এই ছিল আজকে আমার পক্ষ থেকে আয়োজন বিজনেস গ্রোথে। সো আই হোপ জিনিসগুলো আমরা মোটামুটি ক্লিয়ার হতে পারছি যে গ্রোথের জন্য আসলে আমাদের স্পেসিফিক ছোট্ট 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 জায়গা ধরে ধরে আসলে কিন্তু আমাদের একটা ওভারঅল গ্রোথ নিয়ে আসতে হবে। যখন এটা আমরা কমপ্লিটলি পারবো, আলটিমেটলি কি হবে, আমার বিজনেস কিন্তু একটা জায়গায় স্টাক হয়ে থাকবে না। ছোট্ট একটা ড্রাইভ, একটা ধাক্কা দেখবেন বিজনেসে অনেক জায়গা থেকে নিয়ে আসতেছে। সো কমপ্লিট গ্রোথটা আসলে, যেমন আমাদের শরীরের পুষ্টির কথা যদি চিন্তা করি যে আমরা শুধু মাংস খাবো তাহলে কিন্তু গ্রোথ হবে না। মাংস, সবজি, রাইস, বিভিন্ন ধরনের ভিটামিনস অ্যান্ড মিনারেল খেতে হবে। শুধু এক ধরনের ভিটামিন খেলে হবে না, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ভিটামিন মিনারেলস মিলে যেমন আমাদের শরীরের গ্রোথটা তৈরি হয়, একইভাবে আমাদের বিজনেসের গ্রোথ কিন্তু এরকম ছোট্ট 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 ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট থেকে আমাদের পুরো জিনিসটা হবে।